হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, গত ক্লাস না করলেও এটা করা যাবে, অসুবিধা নাই, করো। গত ক্লাস না করলেও করা যাবে, সমস্যা নাই, করো। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু জানাই দাও, সাউন্ড দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ কিনা। একটু জানাই দাও, সাউন্ড দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ কিনা। অডিও ভিডিও ক্লিয়ার, সাব্বাস, ভেরি গুড। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা আজকে গতদিন মাঝখান থেকে যে কেটে গেছিল, তো ওইটা যেহেতু অর্ধেক রেকর্ড, তো এই কারণে চিন্তা করলাম যে আবার প্রথম থেকেই গতকালকের ক্লাস যেখান থেকে শুরু করছিলাম ওখান থেকে আবার প্রথম থেকে শুরু করি। তাইলে ধরো এক রেকর্ডের মধ্যে জিনিসগুলো সব থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করি আমরা। বিসমিল্লাহ। সো আমাদের আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। ভিসকোসিটি, এই সান্দ্রতা বা ভিসকোসিটি মূলত কি? মূলত হচ্ছে তরলের ভিতরে যে ঘর্ষণ বল সেটাকে আমরা বলি সান্দ্র বল। তরলের ভিতরে তরলের দুইটা লেয়ার একটা আর একটার উপর দিয়ে ফ্লো করার সময় তারা যে বাধাটা পায়, সেই বাধাকে আমরা বলি সান্দ্র বাধা বা সান্দ্র বল। দেখো, আমরা এর আগে ঘর্ষণ বল সম্পর্কে পড়ছি নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে। তো সেখানে কি ছিল একটু কুইক রিভিশন দিয়ে এটার সাথে একটু রিলেট করে আসি। দেখো, ঘর্ষণ বল আমরা যখন পড়ছিলাম, এটা অনেকটা সে ঘর্ষণ বলের মতনই, খালি সলিড সলিড সারফেসের মধ্যে ঘর্ষণ বল না, এটা হলো লিকুইড লিকুইড বা লিকুইড সলিড সারফেসের মধ্যে যে ঘর্ষণ বল, সেটা হচ্ছে সান্দ্র বল। তো আগে আমরা দেখে আসি নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে আমরা যে ঘর্ষণ বলটা পড়ছিলাম, সেই ঘর্ষণ বলটা আসলে কয় টাইপের ছিল। তো সেখানে আমরা দুই টাইপের ঘর্ষণ বল দেখছিলাম, একটা ছিল স্থিতি ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ বল, এবং আরেকটা ছিল হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। তো আমরা বলছিলাম, দেখো স্থিতি ঘর্ষণটা কেমন ঘর্ষণ ছিল। স্থিতি ঘর্ষণটা ছিল যেই ঘর্ষণ বলটা বস্তুকে স্থির থাকতে সাহায্য করে, সেটা ছিল স্থিতি ঘর্ষণ বল। মনে করো কোনো একটা বস্তুকে তুমি স্থির অবস্থায় রাখা আছে, বস্তুটা, এই বস্তুটাকে তুমি 1 নিউটন বল দিলা, কিন্তু বস্তুটা নড়ল না। কেন নড়ল না? কারণ এই তলটা বস্তুটাকে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল দিয়ে রাখছে। তুমি এরপরে এটাকে মুভ করানোর জন্য 2 নিউটন বল দিলা, তারপরেও দেখলা বস্তু স্থির আছে, থেমে আছে। যেহেতু থেমে আছে, তার মানে অবশ্যই 2 নিউটন প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘর্ষণ বল এটাকে আটকায় রাখছে, এটাকে ধরে রাখছে। সো এখন স্থিতি ঘর্ষণ বলে হয়ে গেছে 2 নিউটন। তুমি 3 নিউটন বল দিলা, তারপরেও দেখলে এটা স্থির আছে, তার মানে ঘর্ষণ বল এখন হয়ে গেছে 3 নিউটন। এইভাবে করে তুমি 4 নিউটন 5 নিউটন দিচ্ছ দিচ্ছ, বস্তু মুভ করছে না। কেন করতেছে না? কারণ যে বল দিচ্ছ, স্থিতি ঘর্ষণ বল, ঠিক সেই পরিমাণে বিপরীত দিকে কাজ করে বস্তুকে স্থির করে রাখছে। এরকম করে বল, বাহ্যিক বল বাড়াতে 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 তুমি একটা 10 নিউটন যখন বল দিলা, তখন দেখা গেল বস্তুটা চলার উপক্রম হচ্ছে বা চলতে শুরু করছে। সেই অবস্থাতে আমরা যেই ঘর্ষণ বলটা পাই, ওইটা হলো স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম মান। তো স্থিতি ঘর্ষণ বল, বলো তো এটা কি তাহলে একটা কনস্ট্যান্ট ফোর্স নাকি ভ্যারিয়েবল ফোর্স? এটা একটা ভ্যারিয়েবল ফোর্স, পরিবর্তনশীল বল। কেন? কারণ দেখো, তুমি যখন 1 নিউটন দিছো তখন ঘর্ষণ বল 1 নিউটন ছিল, যখন 3 নিউটন দিছো তখন ঘর্ষণ বল 3 নিউটন হয়ে গেছে। তাহলে দেখো, স্থিতি ঘর্ষণ বলটা কিন্তু বাহ্যিক বল কেমন দিচ্ছ তার উপরে ডিপেন্ড করছে। সো তুমি বাহ্যিক বল যত বেশি দিবা, স্থিতি ঘর্ষণ বল তত বেশি হবে। তাহলে এই স্থিতি ঘর্ষণ বল এটা কিন্তু একটা ভ্যারিয়েবল কাইন্ড অফ ফোর্স বা পরিবর্তনশীল বল, এটা কোনো ফিক্সড ফোর্স না। এটা ডিপেন্ড করে কিসের উপরে? তুমি বাহ্যিক বল যত দিবা তার উপরে কিন্তু এই স্থিতি ঘর্ষণ বলটা ডিপেন্ড করবে। বাহ্যিক বল 10 নিউটন, বস্তু স্থির আছে, তার মানে স্থিতি ঘর্ষণ বল 10 নিউটন। বাহ্যিক বল 8 নিউটন,
বস্তু স্থির আছে, তার মানে স্থিতি ঘর্ষণ বল 8 নিউটন। সো তুমি যত বল প্রয়োগ করছো বস্তুর স্থিতি ঘর্ষণ বলটা কিন্তু ঠিক ততটুকুই হচ্ছে। সো এটা হলো আমাদের ভ্যারিয়েবল ফোর্সটা, স্থিতি ঘর্ষণ বলটা। এবং এই সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণ বল সেটার মান আমরা কি দেখেছিলাম, স্থিতি ঘর্ষণের যে সর্বোচ্চ মান এফএস ম্যাক্স, এইটা সমান সমান হচ্ছে মিউএস ইন্টু আর, যেখানে আর হচ্ছে এই তল কর্তৃক প্রতিক্রিয়া বল। মিউএস যেটা, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এইটা ডিপেন্ড করে কিসের উপরে? এইটা ডিপেন্ড করে আমাদের ওই তলদ্বয়ের মসৃণতার উপরে। তলদ্বয় কতটুকু রাফ, কতটুকু রুক্ষ বা মসৃণ, তলদ্বয়ের ওই মসৃণতার উপরে মিউএস এর মানটা ডিপেন্ড করত। সো স্থিতি ঘর্ষণ বল একটা ভ্যারিয়েবল কাইন্ড অফ ফোর্স। এবার আসো গতীয় ঘর্ষণ বলটা কি ছিল। দেখো গতীয় ঘর্ষণ বল এটা কিন্তু আমাদের নামটা শুনেই বুঝতে পারছো কখন এই বলটা অ্যাক্টিভ হবে। যখন বস্তু গতিশীল হবে তখন এই বলটা অ্যাক্টিভ হবে। এখন বস্তু ধরো গতিশীল হলো, কিন্তু বস্তু গতিশীল হলো এই তলকে নিয়েই গতিশীল হলো। তার মানে বলতে চাচ্ছি যে ধরো আমার এই বইটার উপরে এই ইয়াটা এই বস্তুটা রাখা আছে। এখন আমি এই বস্তুর একটা গতি তৈরি করলাম, এভাবে গতি তৈরি করলাম। তো বস্তু তো গতিশীল, এই বস্তু তো গতিশীল, কিন্তু গতিশীল হলেই কি এর উপরে গতীয় ঘর্ষণ বল কাজ করবে? এখন না। কখন গতীয় ঘর্ষণ বল কাজ করবে? যখন এই নিচের তলের সাপেক্ষে এর একটা গতি শুরু হবে, তখন সে গতীয় ঘর্ষণ এক্সপেরিয়েন্স করবে। ধরো এইভাবে যখন আমি টেনে নিয়ে যাচ্ছি, তখন কি এই তল আর এই তলের মধ্যে কোনো আপেক্ষিক বেগ আছে? দুইটা কি একই বেগে সামনের দিকে আগাচ্ছে না? যখন এই নিচের তলের উপরে আমি উপরের এই বস্তুটাকে নিয়ে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু দুইটা বস্তুর বেগ একই রকম। তাহলে তাদের আপেক্ষিক বেগ কত? কোনো আপেক্ষিক বেগ আছে? জিরো। কারণ এও যে বেগে, বইটার যে বেগ, রিমোটের সেই একই বেগ। তাহলে দুইটা বস্তুরই বেগ কিন্তু একই রকম, তাহলে তাদের আপেক্ষিক বেগ কত হবে? জিরো। সো দেখো যখন দুইটা তলের মধ্যে আপেক্ষিক বেগ শূন্য, তখন কিন্তু তাদের মধ্যে কোনো গতীয় ঘর্ষণ বল কাজ করবে না। যখনই নিচের তলটার সাপেক্ষে উপরের তলটা গতিশীল হবে, অর্থাৎ নিচের তলের সাপেক্ষে উপরের তলটা যখন গতিশীল হবে, তখন কিন্তু গতীয় ঘর্ষণ বলটা এটা এক্সপেরিয়েন্স করবে। ঠিক আছে? তাহলে গতীয় ঘর্ষণ বল তখন কাজ করবে যখন গতি থাকবে, আরো স্পেসিফিকলি বলে যখন আপেক্ষিক গতি থাকবে। ঠিক আছে? সো গতীয় ঘর্ষণ বল কখন কাজ করবে? যখন আপেক্ষিক গতি থাকবে। সো আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই ঘর্ষণ বলটা আপেক্ষিক গতি থাকলে, তলদ্বয়ের মধ্যে আপেক্ষিক গতি থাকলে গতীয় ঘর্ষণ থাকবে। গতীয় ঘর্ষণ থাকবে। আপেক্ষিক গতি থাকলে গতীয় ঘর্ষণ থাকবে। তলদ্বয়ের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকতে হবে। কিন্তু আপেক্ষিক গতির মান কত, সেই মানের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে না। আপেক্ষিক গতির মানটা কত? মান কি এই হলুদ তলের সাপেক্ষে সাদা তলটা কি আসলে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে নাকি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে? এইটা কিন্তু ম্যাটার করে না। অর্থাৎ যখন এটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তখন আমি দেখলাম সাপোজ গতীয় ঘর্ষণ বলটা 2 নিউটন। যদি এটা 5 মিটার পার সেকেন্ড বেগে না গিয়ে ধরো 50 মিটার পার সেকেন্ড বেগেও যায়, তারপরেও কিন্তু আমাদের ঘর্ষণ বলটা দেখা যাবে সেই 2 নিউটনই আছে। অর্থাৎ গতীয় ঘর্ষণ বল যেটা, এটা কিন্তু উপরের বস্তুটার আপেক্ষিক বেগটা কত তার উপরে ডিপেন্ড করে না। অর্থাৎ এটা 5-এ যাচ্ছে না 10-এ যাচ্ছে, 50-এ যাচ্ছে না 100-তে যাচ্ছে না 1000-এ যাচ্ছে, ওই বেগের মানের উপরে কিন্তু এই ঘর্ষণ বলের মানটা ডিপেন্ড করে না। এবং ত্বরণের উপরেও ডিপেন্ড করে না। যেমন এখানে ত্বরণ যদি এখন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলেও গতীয় ঘর্ষণ বল যা হবে। যদি 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলেও গতীয় ঘর্ষণ বল এক্স্যাক্টলি সেটাই হবে। সো আমাদের আপেক্ষিক গতি থাকলে গতীয় ঘর্ষণ বল থাকবে, কিন্তু গতীয় ঘর্ষণ একটা কনস্ট্যান্ট কাইন্ড অফ ফোর্স। এটা কিন্তু একটা ধ্রুবক টাইপের বল, যেই ধ্রুবক বলটা ডিপেন্ড করে কার উপরে? মিউ কে ইন্টু আর। আর হচ্ছে সেই আগের তলের প্রতিক্রিয়া বল, আর হচ্ছে সেই আগের তলের প্রতিক্রিয়া বল,
এবং মিউ কে যেটা, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এটাও কিন্তু আমাদের সেই সারফেসের স্মুথনেস কেমন তার উপরে ডিপেন্ড করে। এবং আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই বলটা কিন্তু তলের ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে না, এটা এরিয়া, সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না, এরিয়া এর উপর নির্ভর করে না, এরিয়া এর উপর নির্ভর করে না। ঠিক আছে, সো খেয়াল করো এই কয়েকটা ইনফরমেশন কিন্তু গতীয় ঘর্ষণের জন্য ছিল গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, গেল। এখন খেয়াল করো এইটা তো ছিল সলিড সলিড ফ্রিকশন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাকে আমি একটু বুঝাই, তারপরে আমরা তরল তরল ফ্রিকশনের মধ্যে যাব, বা তরল মানে সলিড লিকুইড ফ্রিকশনের মধ্যে যাব। আচ্ছা, এটা উল্টাই দিছি কালারটা, ফাইন। এখন আমাকে বলো তো, ক্রিয়া প্রতিক্রিয়া বল সম্পর্কে তো আমরা সবাই জানি। তো যখন এই উপরের বস্তুটা সামনে গতিশীল হবে, তখন ঘর্ষণ বল এটাকে কোন দিকে রেজিস্ট করবে, কোন দিকে এটাকে বাধা দিবে বলো তো? এটাকে কোন দিকে বাধা দিবে? বাধা দিবে এই উল্টা দিকে। ঘর্ষণ বলটা কাজ করবে এই উল্টা দিকে। কথা ঠিক? ইয়েস। এটা কে দিচ্ছে ঘর্ষণ বলটা? মেঝে দিচ্ছে। সো এই ঘর্ষণ বলটা কে দিচ্ছে? মেঝে দিচ্ছে বস্তুকে। মেঝে কর্তৃক বস্তুর উপরে প্রযুক্ত বল হচ্ছে এইটা। এখন বলো তো, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই তলটা যখন বস্তুকে বাম দিকে ঠেললো, তখন প্রতিক্রিয়া হিসেবে বস্তুটা তলটাকে কোন দিকে ঠেলবে? বস্তুটা তলটাকে কোন দিকে ঠেলবে? এই ডান দিক বরাবর ঠেলবে, এই ডান দিক বরাবর ঠেলবে। সো এই বলটা কে কাকে দিচ্ছে? এই বলটা দিচ্ছে বস্তু মেঝেকে দিচ্ছে, বস্তু দিচ্ছে মেঝেকে, বস্তু দিচ্ছে মেঝেকে। সো এটা জাস্ট কিচ্ছু না, দুইটা ক্রিয়া প্রতিক্রিয়া যুগল। এর সহজ জিনিস হচ্ছে, যে যেমন সে চায় তার চারপাশের মানুষ তেমন থাকুক। ধরো তুমি চাও না, বা উল্টাভাবে বললে, ধরো তোমার আশেপাশে যারা বন্ধুরা আছে তারা চায় যে তোমার রেজাল্ট তাদের মতনই হোক, তাদের মতনই হোক। তারা চাইবে না যে ধরো তুমি খুব বেশি খারাপ করে ফেলো, বা তারা চাইবে না তুমি খুব বেশি ভালো রেজাল্ট করে ফেলো। তো সবাই এটাই চায়। ধরো এটা সোশিও ইকোনমিক দিক থেকে চিন্তা করলেও বিষয় এরকমই। ধরো অফিসে 4-5 জন কর্মচারী আছে, তারা সবাই কিন্তু চায় ও নিজে যেরকম আশেপাশের মানুষজন যেমন সেরকমই থাকে, বেশি ভালো না হয় বেশি খারাপও না হয়। বেশি খারাপ হলে অসুবিধা নেই, বেশি ভালো হয়ে গেলে আবার হিংসা শুরু হয়ে যাবে। তো যে যেমন সে তার চারপাশে তেমন মানুষজনদেরকে চায়। একটা কথাই আছে এরকম, কিন্তু দেখো ওটা তো চাওয়া চাওয়ির আলাপ, কিন্তু একটা কি বলবো গাঢ় সত্য কথা। সেটা হচ্ছে তুমি যেই 4-5 জনের সাথে থাকবা, তুমি তাদের অ্যাভারেজ হয়ে যাবা। এটা হয়তো আগেও তোমাদেরকে বলছি, যে তুমি যাদের সাথে মিশবা, যাদের সাথে থাকবা, যাদের সাথে চলাচল করবা, তুমি তাদের অ্যাভারেজ থাকবা। তুমি আজকেই এটা মিলাও, দেখো তোমার রেজাল্ট যেমন এবং তুমি যেই 4-5 জনের সাথে মেশো তাদের রেজাল্ট কেমন, তুমি চিন্তা করে দেখো, কাছাকাছি রেজাল্ট তোমাদের। সো সারাউন্ডিংস, কাদের সাথে মিশছো, কাদের সাথে ওঠা বসা, সেটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে যে তুমি কোন জায়গা পর্যন্ত যাবা। এই জন্য সারাউন্ডিং চুজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কাদের সাথে মিশতেছো। কেন এখানে সারাউন্ডিং এর কথা বললাম? দেখো এই হলুদ সারফেস নিজেই স্থির, ও চায় না যে অন্য কেউ গতিশীল হোক, ও চায় যে এই সাদাটা যেন স্থিরই থাকে, এই কারণে ওর গতিটাকেও বাধা দিতে চায়। অন্যদিকে দেখো সাদা যে, ও কিন্তু গতিশীল, এই সাদা যে আছে ও নিজে কিন্তু গতিশীল, তো ও চাইবে ওর সাথে সাথে সবাই চলুক, ওর নিজের মতন বানাইতে চায় সবাইকে। তো এই কারণে ও নিচের তলকে দেখো ওর দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ওর দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো? সো আমাদের কথা হচ্ছে যে ভাইয়া, যে এখন আমার বন্ধু বান্ধব তো খুব একটা নাই,
এক নাম্বার হচ্ছে ভাই, বন্ধু বান্ধব খারাপ থাকার থেকে না থাকা ভালো। ধরো তোমার আশেপাশের বন্ধু বান্ধব যদি সারাদিন আড্ডাবাজি করে, দুষ্টামি করে, গ্যাঞ্জাম করে, পড়াশোনা নিয়ে খুব একটা সময় কাটায় না, তাহলে দেখবা তুমি ওদের মতন হয়ে গেছো। আর যদি এরকম সার্কেল থাকে যে ভাই আমার কোনো বন্ধু বান্ধবী নাই, কোনো ফ্রেন্ড সার্কেলই নাই, তো এই অবস্থাটা আরো ভালো। ওই খারাপ বন্ধু থাকার থেকে বন্ধু না থাকা ভালো। এখন কথা হচ্ছে, ধরো তোমার বন্ধু নাই, খারাপ বন্ধু থাকলে তো, মানে খারাপ বন্ধু বলতে কাদেরকে বোঝাচ্ছে? যারা সময় নষ্ট করতেছে এই এই পর্যায়ের জন্য, তোমার পড়াশোনার এই হালতের জন্য, তারা আসলে কম্পারেটিভলি খারাপ বন্ধু। খারাপ ওই সেন্সে চিন্তা করতেছি না, ওই সেন্সে বলতেছি তোমার সময় নষ্ট করতেছে আর কি। তো যারা সময় নষ্ট করতেছে, যে সমস্ত ফ্রেন্ড সার্কেল, তাদের থেকে বেরোয় আসতে হবে, না হলে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, ভালো কিছু করা টাফ। ইন্টার লাইফে এসএসসিতে পার হয়ে যাওয়া যায় সহজে, ইন্টারে উঠে ওই খারাপ ফ্রেন্ড সার্কেল থাকলে, মানে যারা অ্যাটলিস্ট পড়াশোনা নিয়ে সিরিয়াস না, এরকম ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের মধ্যে থেকে ভালো রেজাল্ট করা অনেক টাফ। এটা নিয়ারলি ইম্পসিবল, খুবই টাফ। সো তোমার কথা হচ্ছে, ফ্রেন্ড সার্কেল চেষ্টা করতে হবে যে সেই সমস্ত মানুষজনের সাথে থাকা, ফ্রেন্ড হোক বা না হোক, সেই সমস্ত মানুষজনের সাথে থাকা যারা ধরো যে পড়াশোনা নিয়ে সিরিয়াস, যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস। তো ওই সার্কেলটা মেনটেন করাটা দরকার। এখন এখানে আসলে যতই নীতিবাক্য ঝাড়ো না কেন, খুব একটা লাভ নাই। আমি এখানে এটা বলতেছি না যে বন্ধুর বিপদে আগায় যাবা না, অবশ্যই যাবা, কিন্তু কথা হচ্ছে যে তোমার যেই টাইমটা তারা নষ্ট করতেছে, সেইটা তোমাকে, সেই ব্যাপারটাতে তোমাকে অ্যাওয়্যার থাকতে হবে যে না, আমি ওই সার্কেলের সাথে মিশলে আমার টাইম নষ্ট হচ্ছে, এই সময়টা গুরুত্বপূর্ণ, টাইমটা নষ্ট করা যাবে না। তাহলে যারা টাইম নষ্ট করে না, সেই সার্কেলে তোমার টাইম বেশি ইনভেস্ট করা উচিত। এই ইন্টারমিডিয়েটের সময়টার জন্য বললাম। এবং আমি এটা নিজের লাইফে টের পাই। আমার কলেজের ফ্রেন্ড সার্কেল খুব ভালো ছিল, কলেজের রেজাল্ট আমার ভালো। বুয়েটের রেজাল্ট ভালো, কারণ বুয়েটের ফ্রেন্ড সার্কেল ভালো ছিল। বুয়েটে আমি খুব বেশি পড়াশোনা করছি এরকম না, খুবই দেখা গেছে যে মানে অনেক কাজ করছি, অনেক অনেক ক্লাস টাস নিয়ে বেড়াইছি, অনেক কিছু করছি, কিন্তু মাশাআল্লাহ আমার রেজাল্ট ভালো। রেজাল্ট ভালো একটাই কারণ, আমি যেটা মনে করি, খুব ভালো স্টুডেন্ট আমি না, একটাই কারণ, আমার ফ্রেন্ড সার্কেল ভালো ছিল। তো যাদের সাথে মিশতাম ওরা পড়াশোনা নিয়ে কথাবার্তা বলতো, সিটি পরীক্ষায় খারাপ করলে ওদের সামনে কেমনে যাব ওই ঠেলায় দেখা যেত যে পড়াশোনা করতাম, এবং ওদের হেল্প নিতাম, ওরা আমাকে হেল্প করতো অনেক, আমি ওদের হেল্প করতাম, ওরা আমার হেল্প করতো। সো ওই যে এনভায়রনমেন্টটা, এটা অনেক হেল্প করছে। আইবিএতেও আমার রেজাল্ট ভালো, একটাই কারণ, ফ্রেন্ড সার্কেল ভালো পাইছি। স্কুলে আমার রেজাল্ট জঘন্য, একটাই কারণ, ফ্রেন্ড সার্কেলও আমার মতোই ছিল। তো কথা হচ্ছে যে সব এক্সপেরিয়েন্স করে আসা, তো এই জন্য নিজের লাইফ থেকে ঘটনাগুলো বলা। তো তোমরাও দেখবা জিনিসগুলো তোমাদের সাথেও মিলে যাচ্ছে। এখন কথা হচ্ছে, ভাই আমার ফ্রেন্ড সার্কেল নাই, আমার ফ্রেন্ড সার্কেল নাই, এখন আমি কি করব? আমি ভালো ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে চাই, তাহলে কি করব? আমার তো আশেপাশে, আমি যে এলাকায় থাকি, আমার আশেপাশে ওরকম ভালো ফ্রেন্ড সার্কেল নাই, তাহলে কি করব? তাইলে সেই ক্ষেত্রে এখন অল্টারনেট কি? অল্টারনেট হচ্ছে, যেহেতু তোমার আশেপাশে কোনো মানুষই নাই, মেশার মতন ভালো মানুষ টানুষ নাই, তাহলে সেক্ষেত্রে এখন ধরো অনলাইনে বিভিন্ন ভালো ভালো পডকাস্ট, ভালো ভালো বই, এইগুলো এখন পড়া শুরু করতে হবে। যত ভালো বই পড়বা, তার মানে তুমি আসলে যে ওই বইটা লিখছে, যা সারা বছরের এক্সপিরিয়েন্স ওই বইয়ের মধ্যে আছে, তুমি আসলে তার সাথে কথা বলতেছো, তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু সেই বইটা চলে আসছে, সেই বইয়ের লেখকটা চলে আসছে। যদি পডকাস্ট শোনো, ভালো ভালো মানুষদের পডকাস্ট শোনো, তাহলে ওই তাদের সাথে তুমি দেখো, ওই ফ্রেন্ড সার্কেলের সাথে টাইম স্পেন্ড করা, আর ওই পডকাস্টের ওই মানুষটার সাথে টাইম স্পেন্ড করা। সো তোমার টাইমটা চেষ্টা করতে হবে যে ওই টাইপের মানুষগুলোর সাথে যাতে করে বেশি সময়টা কাটানো যায়, মানে ভালো কাজে যাতে করে বেশি সময় কাটানো যায়। সো যাদের অপশন নাই ভালো ফ্রেন্ড সার্কেলের সাথে মেশা, তারা তখন এই সুযোগটা নিতে পারো আর কি, এটাই একমাত্র অপশন আছে। তবে যেটাই হোক না কেন, যেই ফ্রেন্ড সার্কেল এখন তোমার টাইম নষ্ট করতেছে, সেখান থেকে বেরোয় আসাটা গুরুত্বপূর্ণ, এর কোনো বিকল্প নাই। ওকে, সো খেয়াল করো যেটা বলতেছিলাম। আচ্ছা, এখান থেকে কত দূর চলে গেছে, হাই আল্লাহ। সো এখানে হচ্ছে এই যে বস্তুটা আছে, সেই বস্তুটা যখন সামনের দিকে আগাচ্ছে, তখন ও চায় ওর মতন সবাই হোক, তো নিচের যেই তলটা আছে তাকেও সামনে টেনে নিতে চায়, একটা বল দেয়। আর স্থির যে আছে, সে চায় সবাই ওর মতন স্থির থাকুক, তাই ও ওর গতিটাকে বাধা দেয়, স্থির করতে চায়। ঠিক আছে, ডান। এইবার খেয়াল করো, আমরা সান্দ্রতার মধ্যে তাহলে আসি। সান্দ্রতা জিনিসটা কি আসলে? সো সান্দ্রতার ব্যাপারটা হচ্ছে লিকুইড সারফেস। এখন মানে লিকুইড যে ফ্রিকশনটা, বা লিকুইড সলিড যে ফ্রিকশনটা, সেটা হচ্ছে সান্দ্র বল। তো আমরা আসলে এখন দেখো সান্দ্র বলটা নিয়ে কথা বলবো, যে তরলের মধ্যেই ঘর্ষণ বলটা কিভাবে কাজ করে। এটা জাস্ট কিচ্ছু না, এটা হচ্ছে এক ধরনের ঘর্ষণ বল টাইপেরই জিনিস,
কিন্তু এটা লিকুইডের মধ্যে ঘর্ষণ বল। জিনিসটা মাথায় ঢুকছে? সো যেটা আমরা ঘর্ষণ বল যেভাবে করে পড়ে আসছিলাম সেটা ছিল আমাদের সলিড ফ্রিকশন, আর এখন আমরা লিকুইডের ভিতরে ফ্রিকশন কেমনে কাজ করবে সেটা নিয়ে কাজ করব। সো ভদ্র সমাজে এটাকে ফ্রিকশন বলবো বা ঘর্ষণ বল বলবো না, এটাকে বলবো সান্দ্র বল বা ভিসকাস ফোর্স বা ভিসকাস ফোর্স। এটাকে বলা হচ্ছে ভিসকাস ফোর্স, ভিসকাস ফোর্স। ঠিক আছে, ওকে, গেল। তো আমাদের এখানে দেখো এই ভিসকাস ফোর্সটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে আগে বলি, তার আগে একটা ছবি এঁকে নেই। ধরো এইটা হচ্ছে আমাদের একটা সারফেস, এটা হচ্ছে কি ধরো মেঝে, হ্যাঁ। তো এই মেঝের উপরে মনে করো একটা লিকুইড রাখা আছে, এইখানে একটা লিকুইড সারফেস আছে, এইখানে একটা লিকুইড সারফেস আছে। তো আমি জাস্ট কয়েকটা সারফেস আঁকতেছি, খুবই অল্প কয়েকটা আঁকবো। এরকম করে মনে করো লিকুইড সারফেস আছে, অনেকগুলা লিকুইড সারফেস আছে। আচ্ছা, ভালো কথা। এর উপর দিয়ে মনে করো কোনো একটা বস্তু সামনের দিকে আগায় যাচ্ছে, কোনো একটা বস্তু, এই বস্তুটা মনে করো সামনের দিকে আগায় যাচ্ছে। সো এটা কত বেগে আগায় যাচ্ছে? মনে করলাম এটা ভি বেগে আগায় যাচ্ছে। সো যখনই আমাদের উপরের এই বস্তুটা তরলের উপর দিয়ে ভি বেগে আগায় যেতে চাইবে, তখনই কিন্তু সেইটা একটা বাধা বল, একটা ফ্রিকশন ফোর্স এক্সপেরিয়েন্স করবে বা একটা সান্দ্র বল সেটা এক্সপেরিয়েন্স করবে। তো এই সান্দ্র বলটা কিসের উপরে ডিপেন্ড করে আগে ভালো করে শোনো। এই সান্দ্র বলটা ডিপেন্ড করে হচ্ছে ওই ক্ষেত্রফলের উপরে, কন্টাক্ট এরিয়ার সাথে। যতটুকু এরিয়ার সাথে আমাদের ওই সলিডটা লিকুইডের যতটুকু অংশের সাথে কন্টাক্টে আছে, সেই সারফেস এরিয়ার উপরে এটা ডিপেন্ড করবে। যেমন ধরো এই বস্তুটা যদি তরলের মধ্যে ভিজাই, তাহলে এটার যেমন সারফেস এরিয়া কম, তাই এইটা দেখা যাবে কম সান্দ্রবল অনুভব করবে। অন্যদিকে যদি আমি ধরো এই বইটাকে ইয়ার মধ্যে রাখি, তাহলে এটার যেহেতু সারফেস এরিয়া বেশি, তাই এটা যখন সামনে চলা শুরু করবে তখন এটা বেশি সান্দ্রবল অনুভব করবে। খেয়াল করো, গতীয় ঘর্ষণটা কিন্তু এরিয়ার উপরে ডিপেন্ডেন্ট ছিল না, এরিয়ার উপরে এটা নির্ভর করতো না। কিন্তু আমাদের এই সান্দ্র বলটা কিন্তু এরিয়ার উপরে নির্ভর করবে, অর্থাৎ যেই বস্তুটার সারফেস এরিয়া যত বড় সেটা তত বেশি সান্দ্র বল এক্সপেরিয়েন্স করবে। ঠিক আছে, গেল। এইবার আসো আরেকটা জিনিস, এই যে সান্দ্র বলটা, সেই সান্দ্র বলটা তলের আপেক্ষিক বেগের মানের উপরেও নির্ভর করবে। মানে তলের আপেক্ষিক বেগের মানের উপর নির্ভর করে যেটা গতীয় ঘর্ষণে ছিল না। গতীয় ঘর্ষণে শুধু আপেক্ষিক গতি যদি থাকে তাইলে ঘর্ষণ বল সৃষ্টি হবে, কিন্তু ঘর্ষণ বল কি বেশি হবে নাকি কম হবে, গতীয় ঘর্ষণ বল বেশি হবে না কম হবে, এটা কিন্তু গতির উপরে ডিপেন্ড করতো না। সো গতি 5 হোক বা 50 হোক, গতীয় ঘর্ষণের মান কিন্তু সবসময় সেম ছিল। সো একটার উপরে আরেকটা স্লো চলুক বা একটার উপরে আরেকটা ফাস্ট চলুক, দুই ক্ষেত্রেই আমাদের ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বলটা কিন্তু সেম, মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমাদের সান্দ্র বলের ক্ষেত্রে মানে বস্তুর গতি কেমন, আপেক্ষিক গতি কেমন, এই আপেক্ষিক গতির উপরে কিন্তু এই বলটা ডিপেন্ড করবে। একটা কমন জিনিস এক্সপিরিয়েন্স করতে পারো, সেটা হচ্ছে ধরো পুকুরে বা ধরো কোন একটা বড় একটা পাত্রের মধ্যে তুমি কি করলা, তোমার হাতটাকে নিয়ে আস্তে আস্তে করে তরলের উপর দিয়ে নিয়ে যাবা, তাহলে তুমি দেখবা যে হ্যাঁ তরলটা কিন্তু একটা বাধা বল ফেস করছে। যেমন ধরো নর্মাল যদি বাতাসের মধ্যে তুমি হাতটাকে মুভ করাও, তাহলে এটা যেমন বাধা বল ফেস করবে নিয়ারলি জিরো, কারণ এয়ার ফ্রিকশন নিয়ারলি জিরো। কিন্তু যদি হাতটাকে তুমি এখন ওই তরলের সারফেসের উপর দিয়ে সরায় নিয়ে যেতে চাও, তখন কিন্তু এটা একটা বাধা বল অনুভব করবে। সো ওই বাধা বলটাই কিন্তু সান্দ্র বল। হাতটাকে যখন বাতাসে নিয়ে যাচ্ছ তখন এটা কোনো বাধা ফেস করতেছে না, কিন্তু যখন তরলের উপর দিয়ে এটাকে নিয়ে যাবা বা তরলের ভিতর দিয়ে যখন আস্তে 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 নিয়ে যাবা, তখন কিন্তু এটা একটা বাধা বলের সৃষ্টি করবে। সো এটাই হচ্ছে সান্দ্র বলটা। এখন চিন্তা করে দেখো তো,
ধরো তুমি সারফেসের উপরে হাতটাকে খুব আস্তে করে মুভ করাচ্ছ, তো তাহলে সেই সময় তোমার হাতে যেরকম একটা বাধা পাবা বলো তো, বা যেরকম ব্যথা পাবা, হাতে যেরকম ব্যথা পাবা, যদি তুমি এবার হাতটাকে অনেক ফাস্ট মুভ করাও, তাহলে বলো তো হাতে ব্যথার পরিমাণ কি একটু বেশি বাড়বে না? একটু বেশি ব্যথা লাগবে না? সো আমাদের কিন্তু দেখো এই তলের আপেক্ষিক বেগের মানের উপরে কিন্তু এইটা ডিপেন্ড করবে, অর্থাৎ বেগটা কেমন, এটা কি স্লো যাচ্ছে নাকি ফাস্ট যাচ্ছে, এর উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। এবং দেখো এই আপেক্ষিক বেগের উপরে নির্ভর করার যে ব্যাপারটা, সেটা আসলে একটু খুব ক্লোজলি আমাদেরকে ব্যাপারটা দেখতে হবে। যেমন এই ছবিটাই যদি আমি একটু কপি করে এখানে নিয়ে যাই, খেয়াল করো আমাদের এই উপরের বস্তুটা যেহেতু ভি বেগে গতিশীল, আমরা এখন দেখব যে আপেক্ষিক বেগের মানের উপরে যে ডিপেন্ড করে এটা কিভাবে করতেছে। সো উপরের যে বস্তুটা আছে, এই বস্তুটা কিন্তু ভি বেগে গতিশীল, ভি বেগে চলে যাচ্ছে। দেখো এর ইমিডিয়েটলি কন্টাক্টে যেই লেয়ারটা আছে, এর সাথে একদম ইমিডিয়েট কন্টাক্টে যেই লেয়ারটা আছে, সেই লেয়ারটার বেগ দেখা যাবে একেবারে এটার সমানই হচ্ছে, কিছুটা হয়তো কম বেশি হবে, কিন্তু আমরা ওইটুকু হিসাব বাদ দিলে ধরো এই সারফেসের বেগটা যা, এর সাথে সংযুক্ত যেই লেয়ারটা, তরলের লেয়ারটা, সেটার বেগটাও একেবারেই এটার কাছাকাছি হবে। তো আমরা ধরে নিচ্ছি এটার মতনই হবে, এই বেগটা উপরেরটার বেগ আর নিচেরটার বেগ সমানই হবে। কিন্তু এর নিচের যে লেয়ারগুলো থাকবে, এই উপরের লেয়ারের বেগ যদি ভি হয়, এর নিচের লেয়ারের বেগগুলা কিন্তু আর আগেরটার মতন বেশি হবে না। যত নিচে তুমি যেতে থাকবা, বেগটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং কমতে কমতে স্থির যে তলটা আছে, সেই তলের সংলগ্ন যেই তরলটা, সেই তরলের বেগটা হবে 0। অর্থাৎ এখানে এই বেগের একটা তারতম্য তল বাই তল ভ্যারি করতে দেখা যাবে, যে উপরের তলটা যে বেগে গতিশীল, নিচের তলটা তার থেকে একটু কম বেগে গতিশীল, তার নিচের তলটা আরেকটু কম বেগে গতিশীল। এভাবে তুমি যত নিচের দিকে নামাচ্ছ, তলের বেগটা কিন্তু তত আস্তে আস্তে কমতে যখন এটা লিকুইডটা স্থির সারফেসের সাথে যেই লেয়ারটা আছে, সেই লেয়ারটার বেগ হয়ে যাচ্ছে একেবারে 0। এখন কথা হচ্ছে, কেন ভাইয়া এখানে দুইটা প্রশ্ন তোমাদের মনে। একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইখানে কেন প্রথম যে লিকুইডটা এটা যে বেগে গেল, পরের লিকুইডগুলোও কেন একই বেগে গেল না? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাই প্রথম লেয়ার যাচ্ছে যাক, দ্বিতীয় লেয়ারের সামনে আগানোর কি দরকার? দ্বিতীয় লেয়ার তো স্থির থাকলেই পারতো। সো দুইটা প্রশ্ন, একটা হলো প্রথম লেয়ার চললে কেন দ্বিতীয় লেয়ারকে চলতে হচ্ছে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রথম লেয়ার যদি দ্বিতীয় লেয়ার যদি চলেই, তাহলে কেন ওর সমান বেগে চলতেছে না, কেন একটু কম বেগে চলতেছে? তো আমরা একটু এই কারণগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখো, সো প্রথমত দেখো, মনে করো আমাদের কাছে দুইটা তল আছে, আমি জাস্ট ইমিডিয়েট দুইটা তল আগে আঁকি। এইটা মনে করো একটা তল, এবং তার নিচে আছে এইটা আরেকটা তল। হ্যাঁ, তো এই একটা তল আরেকটা তলের সাথে তো একদম কানেক্টেড, কিন্তু আমরা এখানে কানেকশনটা একটু ডিস্টেন্টে দেখাচ্ছি, কারণ এখানে একেবারে ডিস্টেন্টে দেখালে আমরা আলাদা করতে পারবো না। তো যেটা বলছিলাম যে দেখো, উপরের লেয়ারটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে চলছে, এইটা একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হলো মনে করো। তাহলে এই উপরের লেয়ারটা বলো তো একটা বাধা খাবে, এই বাধাটা ওকে কে দিবে? নিচের লেয়ারটা ওকে একটা বাধা দিবে, একটা ঘর্ষণ বল দিবে, একটা বাধা বল দিবে। এখন বলো তো একদম ঠিক এটার মতন, এই যে দুইটা তল যখন একসাথে হয়, এই তলটা বস্তুটাকে দেখো যেতে দিচ্ছিল না, বিপরীত দিকে বাধা দিচ্ছিল, আর বস্তুটা তলটাকে সামনের দিকে একটা বল দিচ্ছিল। সো এইখানেও যেটা হবে, দেখো এইখানেও যেটা হবে যে এই উপরের বস্তুটা কিন্তু নিচের যে তলটা আছে তাকে একটা প্রতিক্রিয়া বলে সামনের দিকে টানবে, সো তাহলে দেখো কেন নিচের লেয়ারটা গতিশীল হবে, এইটা আমরা বুঝতে পারছি কিনা। কারণ উপরের যে লেয়ারটা, এটা যখন সামনে অগ্রসর হচ্ছে, তখন সেই লেয়ারটা একটা বাধা পাবে। এই বাধাটা তাকে কে দিচ্ছে? নিচের লেয়ারটা তাকে একটা বাধা দিচ্ছে। এখন নিচের লেয়ার যদি উপরের লেয়ারকে একটা ক্রিয়া বলে বাধা দেয়, তাহলে উপরের লেয়ারটা নিচের লেয়ারকে প্রতিক্রিয়া একটা বাধা দিবে না?
সো একদম ওইটা যে যে যেমন সে চারপাশের মানুষকে তেমন বানাইতে চায়। তাইলে নিচের লেয়ার স্থির, সে চায় উপরেরটাও স্থির থাকুক, আর উপরের লেয়ার গতিশীল, এও চায় যে উপরেরটা গতিশীল থাকুক। সো আমাদের নিচের লেয়ারটা কেন গতিশীল হচ্ছে, এই প্রশ্নটা আশা করি সবাই অ্যান্সার পাইছো। যে সেকেন্ড লেয়ারটা কেন গতিশীল হলো, এটার অ্যান্সার আশা করি সবাই পাইছো। এখন কথা হচ্ছে ভাইয়া ভালো কথা, এটা গতিশীল হলো, এটা একটা বল পাবে, কিন্তু বল পেয়ে কেন এটার বেগ উপরেরটা সমান হচ্ছে না? তার কারণ হচ্ছে থার্ড লেয়ারটা। বলতো একইভাবে যখন এই সেকেন্ড লেয়ারটা যখন গতিশীল হলো, ওর বেগ তো এর থেকে কিছুটা কম হবে, মানে এর বেগ তো কিছু কম হবে। তো তখন এই 3 নাম্বার লেয়ার কি করবে? 3 নাম্বার লেয়ার কিন্তু 2 নাম্বার লেয়ারকে একটা ধাক্কা দিবে, এদিকে উল্টা দিকে একটা বাধা দিবে। তাহলে খেয়াল করো, এই সেকেন্ড লেয়ার যেটা, এই সেকেন্ড লেয়ারের উপরে কিন্তু দুইটা বল কাজ করতেছে। এই বলটা দিচ্ছে ফার্স্ট লেয়ারটা, আর এই বলটা দিচ্ছে সেকেন্ড লেয়ারটা। সো এই কারণে কিন্তু এই সেকেন্ড লেয়ারটা উপরের যে বেগ, সেই বেগে চলতে পারছে না। যদি এরকম হতো নিচের লেয়ার নাই, তখন একটা সম্ভাবনা ছিল যে হ্যাঁ ঠিক আছে, উপরের লেয়ারটা যে বেগ, নিচের লেয়ারটাকেও সে একই বেগে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। কিন্তু নিচের যে 3 নাম্বার যে লেয়ারটা আছে, সেটা কি করছে? সেটা কিন্তু আবার 2 নাম্বার লেয়ারকে যেতে দিবে না, বাধা দিবে। তো এই দুইটার ইফেক্টের ফলে দেখা যাবে ওর সামনের দিকে যাওয়ার যে বেগটা, সেই বেগটা কিন্তু প্রথম লেয়ারের মতন হবে না। সো এই কারণে যত তুমি নিচের দিকে নামতে থাকবা, এই বেগের কিন্তু একটা ডিফারেন্স দেখা যাবে, বেগের একটা পার্থক্য দেখা যাবে। সো আমরা মনে করলাম যে এই নিচের তল আর উপরের তলের মধ্যে বেগের যে ডিফারেন্স, সেটা হচ্ছে ডিভি। নিচের তল এর বেগ হচ্ছে 0 আর উপরের তলের বেগ হচ্ছে ভি। সো নিচের তল আর উপরের তলের মধ্যে যে বেগের পার্থক্য, সেটা হলো ডিভি। এবং এদের মধ্যে গভীরতার যে পার্থক্য, সেটা হচ্ছে মনে করো ডিওয়াই। এই দুইটার মধ্যে, এই দুইটা লেয়ারের মধ্যে বেগের পার্থক্য ডিভি, এবং গভীরতার পার্থক্য হচ্ছে ডিওয়াই। সো খেয়াল করো, আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের এই আপেক্ষিক বেগ কত, সেই আপেক্ষিক বেগের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। এই এফ বল যেটা, সেটা গতীয় ঘর্ষণের মতন না, গতীয় ঘর্ষণের মতন না, এটা কিন্তু আমাদের সান্দ্র বল যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের উপরে ডিপেন্ড করে। এখন যেটা ঝামেলা, সেটা হচ্ছে ভাই, আপেক্ষিক বেগ যেমন আগের বার আমরা যখন সলিড সলিড সারফেসের আপেক্ষিক বেগ বের করছি, এটা তো সহজ ছিল, কারণ তল মাত্র দুইটা, সেখানে আমাদের একটা তল স্থির আর একটা তল কত বেগে গতিশীল, এটা বের করা তো ইজি। সো একটার সাপেক্ষে আরেকটার বেগ কত, একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ কত, সেই আপেক্ষিক বেগের উপরেই তো মূলত, মানে ওইটাকে তো আমরা আপেক্ষিক বেগ বলতাম। তো এখানে তো আপেক্ষিক বেগ বের করাটা সহজ, কিন্তু ঝামেলা হচ্ছে ভাইয়া, এইরকম ক্ষেত্রে তো ভাই দুইটা তলের মধ্যে আপেক্ষিক বেগ আসলে পরিবর্তন হচ্ছে। যেমন আমি যদি 1 নাম্বার যে লেয়ারটা আছে আর 2 নাম্বার লেয়ার আছে, এখানে আপেক্ষিক বেগের পার্থক্য একরকম। 1 নাম্বারের সাথে 3 নাম্বার লেয়ারের আপেক্ষিক বেগের পার্থক্য একরকম, 1-এর সাথে 4-এর আপেক্ষিক বেগের পার্থক্য একরকম। সো এরকম আপেক্ষিক বেগের পার্থক্য তো এক এক লেয়ারে এক এক রকম। তাহলে আমরা এখানে যেহেতু আপেক্ষিক বেগের মানের উপরে সান্দ্র বলটা ডিপেন্ড করে, তো এখানে আমরা কোন দুইটা তলের মধ্যে আপেক্ষিক বেগ হিসাব করব? তো বিজ্ঞানীরা ঠিক করে দিল, যেহেতু এক একটা তলের বেগ এক এক রকম, এক একটা তলের সাপেক্ষে আরেকটা তলের আপেক্ষিক বেগও এক এক রকম, তাহলে আমরা এখানে একক দূরত্বে দুইটা থাকা তলের মধ্যে আপেক্ষিক বেগ কত, সেটা হিসাব করব। যেমন এখানে দেখো, ডিওয়াই দূরত্বের দুইটা তল, ডিওয়াই দূরত্বের দুইটা তলের মধ্যে বেগের পার্থক্য হলো ডিভি। তাহলে একক দূরত্বে থাকা দুইটা তলের মধ্যে বেগের পার্থক্য হচ্ছে ডিভি বাই ডিওয়াই। এটা কি? এটা হলো একক দূরত্বে থাকা দুইটা তলের মধ্যে যে বেগের পার্থক্য, বা একক দূরত্বে থাকা দুইটা তল, তাদের একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ কত, সেইটা হচ্ছে আমাদের ডিভি বাই ডিওয়াই। এইটাকে বলা হচ্ছে বেগের নতি বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। বেগের নতি, নতি মানে কি? ঢাল বা গ্রেডিয়েন্ট যেটা। সো এটাকে বলা হচ্ছে বেগের নতি। ঠিক আছে? সো বেগের নতি হচ্ছে ডিভি বাই ডিওয়াই।
সো আমাদের মূলত এই এফটা কিন্তু এই বেগের নতির উপরে ডিপেন্ড করে। কেন ভাইয়া, বেগের পার্থক্য নিলেই তো হতো। বুঝলাম বেগের পার্থক্য নিলে হতো, কিন্তু কোন দুইটা তলের মধ্যে বেগের পার্থক্য নিবা এটা তো মেনশন করতে হবে, এটা তো একটা ইউনিটে ফিক্স করতে হবে। আমরা যখন তুলনা করব দুইটা বলের মধ্যে, তখন তো আমাদের ধরো 1 মিটার হাইটে আমরা ঠিক করে দিলাম কি যে ঠিক আছে 1 মিটার পার্থক্যের মধ্যে যেই দুইটা তল আছে সেই দুইটা তলের বেগের পার্থক্য কত সেটা আমরা জাস্ট ক্যালকুলেট করব, কারণ এখানে এক একটা বেগ এক এক রকম, এক এক তলের সাথে বেগ এক এক রকম। ঠিক আছে, ফাইন। সো তাহলে খেয়াল করো আমাদের এই যে এফ যেটা, সেই এফটা আসলে মূলত বেগের নতির সাথে প্রপোর্শনাল। এই ভিসকাস ফোর্সটা হচ্ছে আপেক্ষিক বেগের মানের উপর ডিপেন্ড করে। ওই আপেক্ষিক বেগের জায়গাতে আমরা কি লিখতেছি, বেগের নতি। এই এফটা আপেক্ষিক বেগের সাথে প্রপোর্শনাল। সো ওই আপেক্ষিক বেগটা তো দুইটা তল ফিক্স নাই, তো এই কারণে বেগের নতি লিখলাম আমরা। বেগের নতি মানে কি, ডিভি বাই ডিওয়াই। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে এই সান্দ্র বল বা বাধা বল যেটা, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। এই দুইটা রাশির উপরে এটা প্রপোর্শনাল। এখন এই সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমান দিতে গেলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। সেই ধ্রুবকটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি, ইটা দিয়ে প্রকাশ করি, ডিভি বাই ডিওয়াই। তো খেয়াল করো এই যে এফ সমান সমান ইটা ইন্টু এ ডিভি বাই ডিওয়াই, এখানে ইটাটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি। এই ইটাটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি। যার সান্দ্রতাঙ্ক বেশি সেই টাইপের পদার্থগুলো সহজে ফ্লো করে না, যার সান্দ্রতাঙ্ক কম তাদেরকে ফ্লো করতে দিলে ইজিলি ফ্লো করে, ইজিলি চারিদিকে ছড়ায় যেতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে পানি আর মধু। তুমি ধরো দুইটা গ্লাসে একই পরিমাণ পানি নিলা, একই পরিমাণ মধু নিলা, তো দুইটাকেই একই সাথে একটা টেবিলের উপরে ছেড়ে দিলা। তো বলো তো কোনটা সহজে ফ্লো করবে? পানি সহজে ফ্লো করবে। সো পানির কিন্তু ইটার মানটা কম, পানির সান্দ্রতাঙ্ক কম। অন্যদিকে মধুর ক্ষেত্রে মধু কিন্তু সহজে ফ্লো করতে পারে না, সো মধুর সান্দ্রতাঙ্কটা বেশি। তুমি যদি ধরো কোনো একটা পাত্রের মধ্যে মধু নিলা আর পানি নিলা, তো দুইটা পাত্রের মধ্যে তুমি কি করলে, হাতটাকে সামনের দিকে নিলা, একই স্পিডে হাতটাকে সামনের দিকে নিলা, কমন সেন্স দিয়ে বলো তো কোন তরলে তুমি বেশি বাধা বল অনুভব করবা, পানিতে না মধুতে? মধুতে। সো মধুতে যখন এটাকে হাতটাকে সামনে আগায় নিয়ে যাবা তখন কিন্তু হাতের বেশি ঘর্ষণ বল বা সান্দ্র বলটা বেশি বাধা পাবা। সো মধুর কিন্তু সান্দ্রতাঙ্কটা বেশি আর পানির সান্দ্রতাঙ্ক কম। তাইলে খেয়াল করো এই যে আমরা ইটা যেটা বের করলাম, এটা একক এবং মাত্রা যে কত হাজারবার এমসিকিউ গুলাতে আসছে এর কোনো শেষ নাই। সো আমাদের দেখো যে ইটা যেটা, এর এককটা কি হবে? দেখো ইটা সমান সমান যদি আমরা সবগুলাকে একপাশে নেই, এফ বাই এ, আর ওই দিকে আসতেছে ডিওয়াই বাই ডিভি। সো এককটা কি হবে দেখো, এখানে আসলো নিউটন পার মিটার স্কোয়ার। ডিওয়াই মানে হচ্ছে মিটার আর ডিভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার মিটার কাটাকাটি করে দিলে বলতো আমাদের মিটার পার সেকেন্ড। সো নিউটন পার মিটার এটাকে কি বলে? এটাকে বলে প্যাসকেল। আর সামথিং বাই পার সেকেন্ড এটা মানে শুধু সেকেন্ড, সো প্যাসকেল সেকেন্ড। এটা হচ্ছে কিন্তু ইটা, প্যাসকেল সেকেন্ড। এটা হচ্ছে এককটা। এককটাকে আমরা পয়েজ নামে আরেকটা একক আছে সেটা দিয়েও দেখাতে পারি। দেখো 1 PAS বা 1 প্যাসকেল সেকেন্ড এটা সমান হচ্ছে 10 পয়েজ। অনেক সময় ইটার মানটা এরকম পয়েজ এককেও দেওয়া থাকে। আচ্ছা এটার মাত্রা কি? ইটার মাত্রাটা কি দেখি। ইটার মাত্রা কি হবে? ইটা সমান সমান এফ বাই এ ডিওয়াই বাই ডিবি, ডিওয়াই ডিভাইডেড বাই ডিবি। সো এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার
ডিওয়াই মানে হচ্ছে এল এবং ডিভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। একটা এল কাটলাম, আরেকটা এল কাটলাম, তার একটা টি টু দি পাওয়ার -1 এখান থেকে আসলে আসছে দেখো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে আমাদের ইটার এককটা। এই যে এল একটা নিচে আছে আর টি টু দি পাওয়ার -2 উপরে, টি টু দি পাওয়ার -1 নিচে, তো -2 -1 মানে +1, তো টি টু দি পাওয়ার -1। সো ইটার যে ভ্যালুটা সেইটা আসতেছে হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ইটার মাত্রাটা। ঠিক আছে। আচ্ছা, এই নতি দেওয়ার কারণটা কি বুঝি নাই, যেটা বলছিলাম যে গতীয় ঘর্ষণটা যেমনটা আমাদের এই আপেক্ষিক বেগের উপরে ডিপেন্ড করে, আপেক্ষিক বেগের মানের উপরে ডিপেন্ড করে না। গতীয় ঘর্ষণ কি একটা তলের উপর আরেকটা আপেক্ষিক বেগ কত এর মানের উপরে কি ডিপেন্ড করে? করে না। কিন্তু সান্দ্র বলটা একটার উপরে আরেকটার আপেক্ষিক গতি কেমন সে আপেক্ষিক গতির উপরে এটা ডিপেন্ড করে। আপেক্ষিক গতি যদি বেশি হয় সান্দ্র বল বেশি হবে, আপেক্ষিক গতি কম হলে সান্দ্র বল কম হবে। এখন আপেক্ষিক গতি তো হিসাব করব, কিন্তু কোন দুইটা তল নিব এটা নিয়ে ঝামেলা হলো। সো আমরা এখানে একক দূরত্বে যেই দুইটা তল আছে সেই দুইটা তলের মধ্যে আমাদের বেগের পার্থক্য কত সেইটা হিসাব করলাম, এবং এইটাই মূলত সেই আপেক্ষিক গতির মানটা কেমন সেইটার একটা প্রকাশক, সেইটা এক্সপ্রেস করতেছে আপেক্ষিক গতির মানটা কেমন সেটা। সো বেগের নতি যেটা এটাই হচ্ছে আমাদের কিন্তু ওই আপেক্ষিক বেগের যে মানের উপরে ডিপেন্ড করে, আপেক্ষিক বেগের মানের প্রকাশটা মূলত বেগের নতির সাহায্যে করতে হচ্ছে। কারণ এখানে তো আপেক্ষিক বেগ ফিক্স না, যে কোনো দুইটা তল নিবা, কেউ কাছাকাছি দুইটা তল নিবে, কেউ দূরে দূরে দুইটা তল নিবে। সো আপেক্ষিক বেগের মান তো ফিক্স না। সো এখানে একক দূরত্বে ঠিক করে দেওয়া হলো, ঠিক আছে সবাই এখন থেকে একক দূরত্বে যে বেগের পার্থক্য সেইটা নিয়ে কাজ করবে, কারণ তল তো অনেকগুলা। সো দুইটা তল ফিক্স করে দিল, একক দূরত্বে তল। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে একক মাত্রাটা এগুলো দেখলাম। এখন আসো এই জিনিসটা আমি যখন আমার সময়কার পড়াশোনা করছি সে সময় না এই সূত্রটা যেন ভুলে না যাই, এইটাকে আমি অনেকটা ক্রিন্তন বিকৃতির ক্ষেত্রে যে সূত্র ছিল সেটার সাথে না তুলনা করে পড়তাম। বলতো ক্রিন্তন বিকৃতির ব্যাপারটা কি তোমাদের মনে আছে? ধরো এইখানে আমাদের একটা সারফেস ছিল, আমরা বলতাম যে এই তলের উপরে আমরা একটা বল প্রয়োগ করলাম। সো বলটা প্রয়োগ করার ফলে দেখা গেল বস্তুটা এরকম করে সরে গেল, এরকম করে হেলে গেল। তো এফ বল প্রয়োগ করছিলাম, এই তলের এরিয়া ছিল এ, এবং আমরা এইটুকু যেই দৈর্ঘ্য সামনের দিকে অগ্রসর হয়েছিল সেটা হচ্ছে স্মল এল, আর আদি যেই দৈর্ঘ্যটা ছিল এটা ছিল ক্যাপিটাল এল। তো বলো তো পীড়ন কত? পীড়ন হচ্ছে এফ বাই এ, আর বিকৃতি কত? স্মল এল বাই ক্যাপিটাল এল। তো পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি আমরা সমান সমান দিয়ে যখন লিখছিলাম তখন একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসছিলাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক। সেটা আমরা কি দিয়ে প্রকাশ করতাম মনে আছে? ক্রিন্তন বিকৃতিকে ইটা দিয়ে প্রকাশ করতাম। সো আমাদের দেখো একেবারে ইটার ক্ষেত্রেও না জিনিসটা মানে ওই সান্দ্রতাঙ্কের ওই কি বলে সান্দ্র বলের ক্ষেত্রেও জিনিসটা একদমই অনেকটা সিমিলার এরকম টাইপের ফর্মুলাই কিন্তু। সো এটার সাথে মিল রেখে পড়ানো যায়। যেমন খেয়াল করো ওখানে কি ছিল, এখানে মনে করো এইটা হচ্ছে গিয়ে আমাদের একদম উপরের লেয়ারের যে বেগটা সেটা হচ্ছে গিয়ে ধরো ডিভি, আর একদম ডিওয়াই দূরত্বে যে নিচের লেয়ারের বেগটা এটা হচ্ছে 0। সো আমাদের মাঝখানের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোর বেগ আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, কমে কমে 0 হয়ে গেছে। সো এইখানে আমাদের খেয়াল করো আমরা বললাম এফ সমান সমান হচ্ছে ওই যে ইটা ইনটু এরিয়া ইনটু আমাদের দেখো এই যে এইটা হলো ডিভি, ডিভিটা কোনটা? এই দুইটা তলের মধ্যে বেগের পার্থক্য কত? বেগের পার্থক্য ডিভি, এবং এই দূরত্বের পার্থক্য হলো ডিওয়াই। সো মিল পাচ্ছ? দেখো তো এফ বাই এ সমান সমান ইটা ইনটু ডিভি বাই ডিওয়াই। সো একেবারে দেখো এই টাইপের ফর্মুলার মতনই কিন্তু। সাবধান, মানে জিনিস সেম না, ফরম্যাটটা সেম, মনে রাখার জন্য এটা ইউজ করতে পারো, কিন্তু ওইটার সাথে এটা মিলায় না। যেমন এফ যেটা সেটা হচ্ছে এখানে স্পর্শকীয় বল ছিল, যে কত স্পর্শকীয় বল ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করলে সেটার বিকৃতি কেমন হবে। এই ইটাটা ছিল দৃঢ়তার গুণাঙ্ক, এটা কঠিন পদার্থের জন্য কেবলমাত্র অ্যাপ্লিকেবল। দৃঢ়তার গুণাঙ্ক কিন্তু তরল বা বায়বীয়ের জন্য কখনোই অ্যাপ্লিকেবল না। ঠিক আছে। সো আমাদের এইখানে দেখো
যে যখন এটার সাথে রিলেট করতেছো একই কাহিনী, এফ বাই এ, এফটা কোনটা? এফটা হচ্ছে এই তলের উপরে কি পরিমাণ সান্দ্রবল কাজ করতেছে সেটা হলো এফ। এটা কোনটা? এটা হচ্ছে এইটার যে ক্ষেত্রফলটা সেটা, ওই সারফেসের যে এরিয়াটা সেটা। এটা হচ্ছে আমাদের সেই ভিসকোসিটি। ডিভি বাই ডিএ, ডিভিটা হচ্ছে এই নিচের তল থেকে উপরের তলের কতটুকু বেগের বৃদ্ধি, নিচের তলের সাপেক্ষে উপরের তলের বৃদ্ধি কত। এখানে এলটা ছিল সেই আপেক্ষিক সরণটা, একটা থেকে আরেকটা কতটুকু সামনে আগায় গেছে, এটা ছিল আপেক্ষিক সরণ। আর এটা হচ্ছে আমাদের ওই ডিভিটা, মানে কতটুকু বেগ নিচের তলের সাপেক্ষে এটার বেশি। আর ডিওয়াই দিয়ে যে ভাগ দিলাম, ডিওয়াইটা হচ্ছে উপরের তল আর নিচের তলের মধ্যে হাইটের পার্থক্য, এখানে সেটা এল দিয়ে রিপ্লেস হয়েছিল, এখানে সেটা ডিওয়াই দিয়ে। তাহলে বলো তো সূত্রটা কি মনে থাকবে কিনা বলো, সূত্রটা কি মনে থাকবে কিনা একটু বলো। এটার সাথে রিলেট করতে পারলে সূত্রটা আশা করি মনে থাকবে। ঠিক আছে, ওকে। কারণ আসলে যে বেগের নতি, তারপর ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক অনেকগুলা প্যারামিটার, তো এগুলোর সাথে দেখা যাবে যে একটু হয়তো প্যাচ লেগে যেতে পারে। সো ওইটার সাথে মিলায় পড়লে জিনিসটা সহজ। এখানে ছিল স্মল এল বাই ক্যাপিটাল এল, আর এখানে হচ্ছে একটার বেগের বৃদ্ধি কত ডিভাইডেড বাই এই দূরত্বটা কত। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আসো আমরা বইয়ের কিছু ডেফিনেশন পড়ি, এগুলো সব বইয়ের লেখা, খালি খাতায় লিখে নিতে পারো যে সান্দ্রতার সংজ্ঞাটা পড়তে হবে, মেইন বইটা পড়তে হবে। দেখো এখানে বলছে যে সান্দ্রতা কি, যে ধর্মের কারণে কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় তাকে ওই প্রবাহীর সান্দ্রতা বলে। সো একটা তলের সাপেক্ষে আরেকটা তলের যে আপেক্ষিক গতি, এই আপেক্ষিক গতি করতে গিয়ে যে বাধার সম্মুখীনটা হচ্ছে ওইটাকেই বলা হচ্ছে প্রবাহীর সান্দ্রতা। অর্থাৎ ইন্টারনাল যে রেজিস্টিভ ফোর্সটা, ইন্টারনাল যে রেজিস্টিভ ফোর্সটা তরলের ভিতরে, সেটাকে আমরা বলতেছি সান্দ্র বল। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি সান্দ্র বল। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসো সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র কি, এটাই আমরা অলরেডি পড়ে ফেলছি, সেটাই ভাষায় কিভাবে লেখা একটু খেয়াল করো। মেইন বই পড়বা, দেখো নিউটনের সূত্র খাতায় লিখে রাখো, জাস্ট নিউটনের সূত্র, বই থেকে রিডিং পড়বা। প্রবাহীর দুইটা স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে, এই যে ধরো প্রবাহীর দুইটা স্তর, প্রবাহীর দুইটা স্তরের মধ্যে মনে করো একটা আপেক্ষিক বেগ আছে, একটা আপেক্ষিক বেগ আছে। এই আপেক্ষিক বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শকীয় সান্দ্রবল পাওয়া যায়, প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শকীয় সান্দ্রবল ক্রিয়া করে নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানটা কি? তার মান এফ প্রবাহীর স্তরদ্বয়ের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার বেগের নতি এর সমানুপাতিক, এবং তাদের মধ্যকার বেগের নতি এর সমানুপাতিক। এটার কথাটাই এতক্ষণ ধরে বললাম। এবং এটা যখন তুমি ইকুয়াল সাইন দিয়ে লিখবা তখন আমাদের ওই সান্দ্রতাঙ্ক এই টার্মটা তখন চলে আসবে, ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। ঠিক আছে, গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা সহগের মানে ইটার একটা পরিচয় নিয়ে এই সংজ্ঞাটা দেখো, ইটা কাকে বলে, বা সান্দ্রতা সহগ যেটা, ওইটা কিন্তু সান্দ্রতাঙ্ক বা ইটা। সেই ইটার ডেফিনেশনটা কিভাবে দিচ্ছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় দুইটা স্তরের মধ্যে বেগের নতি একক যদি থাকে, তাহলে প্রবাহী স্তরের একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই প্রবাহীর সান্দ্রতা সহগ বলে। কি বললো কিছু বুঝলাম না। দেখো আমরা সূত্র কি দেখছি, এফ বাই এ সমান ইটা ইন্টু ডিভি বাই ডিওয়াই, তাই না? এখন এখানে বলা হচ্ছে যদি বেগের নতি একক রাখা হয়, বেগের নতি যদি একক রাখা হয়, বেগের নতি একক রাখলে প্রবাহীর প্রতি একক ক্ষেত্রফলে মানে এর মানটাও যদি এক একক রাখা হয়, প্রবাহীর স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয়, সো বেগের নতি এক রাখতে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় এফ, সেটাই কিন্তু আমাদের ওই সান্দ্রতাঙ্ক, সেটাই হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, সো আমাদের একক ক্ষেত্রফলে যদি একটা তলের উপর দিয়ে আরেকটা তল ধরো চলা শুরু করছে, তো আমরা স্পিডটা কেমন মেনটেন করব যাতে করে বেগের নতি হয় এক একক। সো বেগের নতি এক একক এবং ক্ষেত্রফল এক একক হলে
সেটা যে সান্দ্র বল অনুভব করবে সেটাই হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক বা ইটা। আচ্ছা, গেল। এগুলো জাস্ট বইয়ের ডেফিনেশন, কেমনে মনে রাখবা আশা করি বুঝছো। ডিভি বাই ডিওয়াই 1 হতে হবে, এরিয়াটা 1 হতে হবে, তাহলে ইটার মানটা এফ এর সমান হবে। ঠিক আছে, এইবার আসো আমরা দেখব যে যখন একটা তরলের ভিতরে কোনো একটা বস্তু যখন গতিশীল হয়, তরলের ভিতরে যখন একটা বস্তু গতিশীল হয়, তখন সেটার সান্দ্র বলের সমীকরণটা কি হবে। এবং এই সমীকরণটা কিন্তু বিভিন্ন শেপের জন্য বিভিন্ন রকম হবে। যেমন মনে করো একটা তরলের ভিতরে আমাদের মনে করো একটা গোলাকার বস্তু, এই গোলাকার বস্তু যখন গতিশীল হবে, ধরো ভি বেগে গতিশীল হলো, তখন এটা যে ঘর্ষণ বল অনুভব করবে বা যে সান্দ্র বল অনুভব করবে, সেই সান্দ্র বলের মানটা কত। ভাইয়া সান্দ্র বলের মান তো একটু আগে আপনি একবার বের করলেন, তাহলে আবার এখানে এটার সাথে পার্থক্য কি? দেখো ওখানে শুধু একটা সারফেসের সাথে কানেকশন ছিল, আর এখানে দেখো পুরা বডিটা কিন্তু সাবমার্জ, পুরা বডিটা একদম ভিতরে ঢুকে গেছে, পুরা বডিটাই একদম ভিতরে ঢুকে গেছে। সো আগের যে কেসটা ছিল এটা হলো একটা সলিড সারফেসের সাথে লিকুইড সারফেসের যে ঘর্ষণ বলটা, বা দুইটা লিকুইড সারফেসের মধ্যে যে ঘর্ষণ বলটা, সেইটা আমরা ওখান থেকে বের করছিলাম। আর এখন আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে পুরা একটা বস্তু, সেটা লিকুইডের ভিতরে ঢুকে গেছে এবং সামনে অগ্রসর হচ্ছে, তাহলে এটা কি পরিমাণ ঘর্ষণ বল অনুভব করবে সেইটা। তো বিজ্ঞানী স্টোকস সে এখানে প্রথমে সমীকরণটা ডেভেলপ করার আগে সমীকরণটা মূলত ডেভেলপ করতে হলো ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে। তোমরা ওই যে মাত্রা সমীকরণ পড়ছো না, ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে সে হচ্ছে এই সূত্রটাকে ডেভেলপ করছে প্রথমে। সো এটা কিভাবে করে ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা একবার করি। দেখো সে দেখলো যে আচ্ছা এই ঘর্ষণ বলটা আসলে মূলত কিসের উপরে ডিপেন্ড করে। সে দেখলো যে আচ্ছা ঘর্ষণ বলটা ভি এর উপর ডিপেন্ড করে, কত বেগে চলছে তার উপর ডিপেন্ড করে। ঘর্ষণ বলটা কোন ফ্লুইড, সেই ফ্লুইডের সান্দ্রতাঙ্কের উপরে ডিপেন্ড করে। এটা কি মধু, এটা কি পানি, কিসের ভিতর দিয়ে যাচ্ছে তার উপরে এটা ডিপেন্ড করে। এবং ঘর্ষণ বলটা হচ্ছে, বা সান্দ্র বল, ঘর্ষণ বল বলতেছি, মাফ করো, সান্দ্র বল, এই সান্দ্র বলটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে সাইজের উপরে, যে অবজেক্টটার সাইজ অ্যান্ড শেপ এর উপরে ডিপেন্ড করে। সো আসলে মূলত বিভিন্ন শেপের অবজেক্টের জন্য সূত্রটা বিভিন্ন রকম হবে। যেমন যদি একটা কোনক হয়, কোনক যদি তরলের মধ্যে চলতে থাকে তাহলে এটার সূত্র যা হবে, একটা সিলিন্ডার যদি চলতে থাকে সূত্র আলাদা হবে। সো আমরা এখানে শুধুমাত্র গোলক নিয়ে থাকবো, গোলকের জন্য সূত্র কি হয় সেটা আমরা এখানে বের করব। সো এখানে মূলত শেপটা আমরা ফিক্স করে দিচ্ছি। সো সাইজের সাথে কিভাবে করে এটা সম্পর্কিত সেটা আমরা দেখব। তো প্রথমে আমাদের দেখো স্টোকস যেটা দেখলো যে এই যে বলটা, সান্দ্র বলটা, সেই সান্দ্র বলটা হচ্ছে বেগের সাথে বৃদ্ধি পায়। সান্দ্র বলটা বেগ যত বাড়তেছে বেগের সাথে সাথে সান্দ্র বল বৃদ্ধি পায়, কিন্তু সে এইটা জানে না যে এটা কি বেগের একক মাত্রার সমানুপাতিক, নাকি মানে এক ঘাতের সমানুপাতিক, দুই ঘাত, তিন ঘাত, কত ঘাতের সমানুপাতিক, এইটা তখনও আননোন, এটা জানে না। তো সে ধরে নিল যে ঠিক আছে ভি টু দি পাওয়ার এ এর উপরে মনে করলাম সমানুপাতিক এটা, এবং ইটা যেটা, সেই ইটা টু দি পাওয়ার বি এই ইটার সাথে সম্পর্কিত দেখছে, ঠিক আছে, কিন্তু কত ঘাতের সাথে সম্পর্কিত এটা সে বের করে নাই। প্রথমে আগে এক্সপেরিমেন্ট করে দেখছে যে হ্যাঁ ইটা বাড়লে এফ বাড়ে, হ্যাঁ ভি বাড়ালে এফ বাড়ে, কিন্তু ভি এর কত ঘাতের সাথে সমানুপাতিক এটা তখনও আননোন। এবং দেখো সাইজের সাথে, গোলকের ক্ষেত্রে সাইজ মানে হচ্ছে তার ব্যাসার্ধ। সো ব্যাসার্ধের সাথেও সম্পর্কিত সে বুঝছে যে যত বড় ব্যাসার্ধ তত ঘর্ষণ বল বেশি, তত সান্দ্র বল বেশি, কিন্তু ব্যাসার্ধের কত ঘাতের সমানুপাতিক এটা সে জানে না। তো এখন এই ডাইমেনশনাল অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা বের করব যে এটা কত কত ঘাতের সমানুপাতিক হচ্ছে। তিনটা সূত্রকে যদি একসাথে নাও তাহলে দেখো এফ প্রপোর্শনাল টু আসতেছে ভি টু দি পাওয়ার এ, ইটা টু দি পাওয়ার বি এবং আর টু দি পাওয়ার সি। তো সমানুপাতিক ধ্রুবক একটা নিয়ে আসি। সমানুপাতিক ধ্রুবক যেটা, এটা হলো ডাইমেনশন, মানে এটার কোনো ইয়া নাই, মাত্রাবিহীন একটা ধ্রুবক, এটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট।
সো কে ইন্টু ভি টু দি পাওয়ার এ, ইটা টু দি পাওয়ার বি এবং আর টু দি পাওয়ার সি, এটা হলো এফ এর যে ভ্যালুটা সেটা। তো আমরা এখন মূলত মাত্রা বিশ্লেষণ করব। মাত্রা বিশ্লেষণ কিভাবে করে? দেখো কে এর কোনো মাত্রা নাই, এটা মাত্রাবিহীন ধ্রুবক, এটার মান কত সেটা পরে এক্সপেরিমেন্ট করে দেখা হবে। কিন্তু এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। কে এর কোনো মাত্রা নাই, ভি এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার -1, এর উপরে পাওয়ার দিলাম এ। ইটা এর মাত্রা আমরা দেখে আসছি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এর উপরে পাওয়ার হচ্ছে বি, এবং আর এর মাত্রা হচ্ছে গিয়ে এল, এর উপরে পাওয়ার হলো সি। তাহলে আমরা এম এল টি টু দি পাওয়ার -2 সমান সমান, দেখো বাম পাশের মাত্রা যা ডান পাশেও তাদের মাত্রা কিন্তু সেম হতে হবে, না হলে সমীকরণ হবে না। তো এখান থেকে খেয়াল করো, এম টু দি পাওয়ার আসছে বি, এল টু দি পাওয়ার কি আসছে দেখো, এখানে আসছে এল টু দি পাওয়ার এ -বি প্লাস সি, এবং টি টু দি পাওয়ার দেখো -a -b। কি করলাম? সবার সাথে পাওয়ারটাকে জাস্ট গুণ করে দিলাম। এখন খেয়াল করো, বাম পাশে এম এর উপরে পাওয়ার 1, ডান পাশে এম এর উপরে পাওয়ার বি। তাহলে আমি কি লিখতে পারি? বি হচ্ছে অবশ্যই তাহলে 1 সমান, কারণ বাম পাশের মাত্রা যা ডান পাশের মাত্রাও তাই হতে হবে। এল এর মাত্রা যা আছে, সরি, এল এর পাওয়ার যা আছে, এল এর পাওয়ার যা আছে এ বি প্লাস সি, অবশ্যই এখানেও এল এর পাওয়ার সেম থাকতে হবে। তাহলে এটা এম প্লাস বি প্লাস সি মানে 1। এবং টি এর উপরে মাত্রা হচ্ছে আমাদের, টি এর উপরে পাওয়ার, বারবার মাত্রা বলতেছি, টি এর উপরে পাওয়ার হচ্ছে -a প্লাস বি বা -a -b, -a -b, -a -b, টি এর উপরে পাওয়ার -a -b, আর এখানে টি এর উপর পাওয়ার -2। তাহলে এই যে তিনটা সমীকরণ, এই তিনটা সমীকরণ যদি সমান সমান হয়, তাহলে এই তিনটা সমীকরণ আমরা এখন সলভ করব, এবং তিনটা যে আননোন, এই তিনটা আননোনের মান আমরা বের করব। সো এই তিনটা আননোন বের করলেই কিন্তু এ এর মান কত, বি এর মান কত, সি এর মান বের হয়ে যাবে, এবং সেখান থেকে আমরা এই যে এ বি সি যদি পাই, তাহলে এটা কত পাওয়ারের সমানুপাতিক এটাও কিন্তু বের হয়ে যাবে। তাহলে আসো তিনটা সমীকরণ আমরা এখন সমাধান করি। যেটা বললাম বারবার করে, দেখো বাম পাশে যেহেতু ফোর্স, তাহলে ফোর্সের মাত্রা যা, এদের সবার মাত্রা কিন্তু অবশ্যই ফোর্সের সমান আসতে হবে। সো সেভাবে করে আমরা সমীকরণটাকে, তিনটা সমীকরণ ডেভেলপ করলাম। দেখো ভাই, বি এর মান যেহেতু 1, আমি এখান থেকে মুখে মুখে ক্যালকুলেট করে ফেলতে পারবো না। দেখো এখানে এই -a -b মানে লেখা যায় -a প্লাস বি সমান সমান -2। তো মাইনাসটা সরাই দিই। দেখো ভাই, বি এর মান যেহেতু 1, তাহলে আমাকে বলো তো এ এর মান কত? বি এর মান যেহেতু 1, তাহলে এ এর মান কত? 1। সো আমরা পেলাম এ এর মানও 1, বি এর মানও 1। এবার এই সমীকরণে বসাও তো, এ এর মান 1, বি এর মান 1, কাটাকাটি হয়ে গেল, তাহলে সি এর মানও কত? সি এর মানও 1। সো তার মানে আমাদের যে সমীকরণটা সেটা হচ্ছে, দেখো এফ সমান সমান কে ইন্টু ভি টু দি পাওয়ার 1, ইটা টু দি পাওয়ার 1, আর টু দি পাওয়ার 1। এবং কে এর যে ভ্যালুটা সেটা পরীক্ষা করে পাওয়া গেছে, এটা হলো 6 পাই, গোলকের জন্য এটা হলো 6 পাই। সো আমাদের 6 পাই আর ইটা ভি, এইটা হচ্ছে আমাদের একটা গোলককে তুমি যখন ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট তরলের মধ্যে ভি বেগে চালিত করবা, তখন যে সান্দ্র বলটা এটা অনুভব করবে, এটা হচ্ছে 6 পাই আর ইটা ভি। সো প্রথম থেকে পুরাটা আরেকবার রিক্যাপ করছি। দেখো আমরা এখন যে ঘর্ষণ বলটা নিয়ে কথা বলছি, এটা একটা নির্দিষ্ট শেপের জন্য, এবং পুরা বডি যখন ভিতরে ডোবানো আছে তখন ঘর্ষণ বল কত কাজ করবে সেটা আমরা বের করতে চাই। সো এই ঘর্ষণ বলটা দেখা গেল যে যত বেগ বাড়বে ততই ঘর্ষণ বল বেশি, মানে সান্দ্র বল বেশি। এবং এটা কি ধরনের ফ্লুইড? যত সান্দ্রতাঙ্ক বিশিষ্ট বেশি হবে, যেই ফ্লুইডের সান্দ্রতাঙ্ক বেশি হবে সেখানে তার এফ এর মানটা বেশি হবে, এবং যেখানে আমাদের আর বেশি, মানে যেটা সাইজ বড়, সেটার ক্ষেত্রে এফ এর মানটাও বড় হবে। কিন্তু এটা সমানুপাতিক বুঝলাম, কিন্তু এটা কত ঘাতের সমানুপাতিক এইটা কিন্তু আমরা জানি না। সো এই আননোন ভ্যালুগুলোকে বের করার জন্য আমরা মাত্রা সমীকরণের সাহায্য নিব। মাত্রা সমীকরণের আইডিয়াটা কি ছিল? যে আমাদের বাম পাশের সমীকরণ আকারে যদি লেখো, বাম পাশের এককের মাত্রা যা হবে
বাম পাশে রাশির মাত্রা যা হবে ডান পাশে সবার মাত্রা কিন্তু তাই হতে হবে। সো বাম পাশে যেহেতু ml⁻², এখানে অনেকগুলো ml আছে, আমরা সবগুলোর উপরে পাওয়ারগুলো লিখলাম। দেখো m এর উপরে পাওয়ার b কেন, কারণ m⁻b এই যে চলে আসলো। l এর উপরে পাওয়ার কেন a-b+c, কারণ l এর উপরে পাওয়ার a, এখানে l এর উপর পাওয়ার -b, এখানে l এর উপর পাওয়ার c। সো একবার লিখে ফেললে a-b+c। t এর উপরে পাওয়ার -a, এখানে t এর উপরে পাওয়ার -b, তাহলে -a-b। সো এরকম বিভিন্ন পাওয়ারগুলো কত সেগুলো আমরা লিখলাম। এবং দেখো m এর উপরে পাওয়ার যা, বাম পাশেও m এর উপরে পাওয়ার কিন্তু তাই হতে হবে, তা না হলে দুই পাশের মাত্রা সেম সেম হবে না। সো এই কারণে তিনটা সমীকরণ আমাদের আসলো। এখান থেকে আমরা জাস্ট তিনটা সমীকরণ সলভ করে এ বি সি এর মান বের করলাম এবং তারপরে দেখলাম যে একটা গোলক যদি ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট তরলের ভিতরে ভি বেগে অগ্রসর হয় তাহলে সেটার উপরে সান্দ্রবল কত কাজ করবে। বুঝতে পারছো? গুড। তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা পেলাম। এখন আসো এই চ্যাপ্টারে বলতে পারো এটা আমাদের লাস্ট থিওরি। আরেকটা ছোটোখাটো কিছু থিওরি আছে, কিন্তু মোটামুটি বেশি মেজরিটি যেখান থেকে সিকিউ প্রবলেম দেয় এই থিওরিটা কভার করে ফেললে আসলে আমাদের ধরো প্রায় 98% সিকিউ আসলে ডান। 98% না, 100% সিকিউই ডান। বাকি যেগুলো আছে ওগুলো থেকে এমসিকিউ দেয় টুকটাক যেগুলো আছে, রাইট। সো আমরা এখন লাস্ট টপিকের মধ্যে চলে আসছি আসলে এই চ্যাপ্টারের। সেটা দেখো প্রান্তিক বেগ বা অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। এটা এক ধরনের বেগ, বুঝতেই পারতেছো। এটা কখনকার ক্ষেত্রে কাজ করে, একটা ছোট্ট এক্সাম্পল আগে দিই। দেখো যখন বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ে, বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে নিচের দিকে পড়তেছে, তখন বলো তো যদি ওই উপর থেকে এটা নিচে এসে পড়তে ধরো 10 সেকেন্ড সময় লাগে, তাহলে বলো তো যখন এটা মাটিতে পড়বে, মাটিতে পড়ার আগে তার বেগটা কত হবে? ধরো কোনো বাতাস টাতাস নাই, একটা বৃষ্টির ফোঁটা মেঘ থেকে নিচের দিকে পড়ছে, এবং যেহেতু অনেক উপর থেকে নিচের দিকে পড়তেছে আমরা ধরে নিলাম যে এটা একদম মাটিতে এসে পড়তে সময় লাগে 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগে। বলতো একদম যখন এটা মাটিতে ড্রপ খাবে সেই সময় এটার বেগটা কত হবে? v = u + gt, আদি বেগ ধরে নিলাম 0, g এর মান 9.8, t এর মান 10 সেকেন্ড, তার মানে 98 মিটার/সেকেন্ড। এটাকে একটু কিলোমিটার/আওয়ারে কনভার্ট করি তো। 98 × 18/5, এটা আসে 352.8 কিলোমিটার/আওয়ার। গতিটা দেখছো? তো প্রায় 350 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টির ফোঁটা নিচে পড়ার কথা। এই বেগে যদি আমাদের মাথায় পড়ে, তাহলে ধরো বৃষ্টি নিয়ে মানুষের যত রোমান্টিসিজম আছে এগুলো সব গায়েব। বৃষ্টি পানি ফোঁটা যাতে মাথায় না পড়ে, বৃষ্টি হইলে মানুষ পালাইতো। কারণ কথা হচ্ছে বৃষ্টি কি আসলে বৃষ্টি পানি ফোঁটা এত বেগে পড়ে? এত বেগে একটা পানির ফোঁটা পড়লে তো শেষ কাহিনী। সে এত বেগে তো পড়ে না, আরো কম বেগে পড়ে। সো কথা হচ্ছে কেন এরকম কম বেগে পড়লো? এখানে তো 10 সেকেন্ড খুব অল্প সময়, মেঘ থেকে নিচের দিকে পড়া এটা তো অনেক অল্প সময় ধরা হয়েছে। সো যদি উপর থেকে এটাকে ছেড়ে দেওয়া হয়, উপর থেকে এটাকে ছেড়ে দেওয়া হয় বা যখন মেঘ থেকে এটা নিচের দিকে পড়লো, আসলে অ্যাকচুয়ালি কিছু ফুটা হয়ে যাবে, আসলে ফুটা হয়ে যাবে। মাথায় পড়লে কিন্তু একদম পানির ফুটা বয়ে ভিতর দিকে চলে যাবে। তো তাইলে কথা হচ্ছে যে এটা যখন নিচের দিকে পড়ছে তাহলে কেন একটা কম বেগে পড়তেছে, যে না আমরা বৃষ্টি ফিল করতেছি, হ্যাঁ বৃষ্টিতে ভিজতেছি। তো এই বেগটা কমার কারণ কি? আচ্ছা স্পন্দন জিজ্ঞেস করছো ভাই আগেরটায় 6π কেন আসলো? এই 6πটা পুরাপুরি করা হয়েছে একদম এক্সপেরিমেন্টের উপরে বেস করে। যখন দেখা হয়েছে আচ্ছা এটা আর এর সাথে সমানুপাতিক, ইটার সাথে সমানুপাতিক, ভি এর সাথে সমানুপাতিক, তখন দেখা হয়েছে যে আচ্ছা এই এফ কে আর ইটা ভি দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়। বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এফ এর মান দেখা হয়েছে কত, আর এর মান দেখা হয়েছে কত, ইটার মান দেখা হয়েছে কত, ভি এর মান দেখা হয়েছে কত। তারপরে এফ কে ইটা আর ভি দিয়ে ভাগ করা হয়েছে, করে যেই ধ্রুবকটা পাওয়া গেছে ওইটাই হচ্ছে 6π গেল। এবং এটা বিভিন্ন শেপের জন্য বিভিন্ন রকম হবে। আমাদের বইতে এই স্ফেয়ারই আছে, অ্যাডমিশনে ওই স্ফেয়ারই আসবে। সো এই স্ফেয়ারের জন্য 6π এটা মনে রাখলেই হবে। তো এই যে আমরা বললাম যে এই যে বেগে এটা আঘাত করে না, বেশি বেগে আঘাত করে না, এই যে বেঁচে যাচ্ছি, এটার অন্যতম কারণ হচ্ছে এই টার্মিনাল ভেলোসিটি বা প্রান্ত বেগ। তো এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব, চলো। সো প্রথমে মনে করো আমরা দুইটা টাইপের সূত্র দেখবো এখানে।
প্রথম যে টাইপের সূত্রটা দেখব সেটা হচ্ছে পানির থেকে বেশি ঘনত্বের গোলক, বেশি ঘনত্বের গোলকের ক্ষেত্রে অন্তবেগ। পানির থেকে বেশি ঘনত্বের গোলকের জন্য টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ কত হবে? অন্তবেগ নির্ণয়। পানির থেকে বেশি ঘনত্বের গোলক, তো বলো তো দেখি, পানির থেকে যদি বেশি ঘনত্বের গোলক ছেড়ে দেয়া হয়, ধরো এখানে একটা পাত্র আছে বা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের ভিতরে আমরা মনে করো একটা লোহার বলকে এখানে ছেড়ে দিব। তরল আছে হচ্ছে, ধরো এই যে এইভাবে তরল আছে, এই তরলের মধ্যে আমরা একটা লোহার বলকে জাস্ট ছেড়ে দিচ্ছি। তরলের মধ্যে আমরা লোহার বলটাকে জাস্ট ছেড়ে দিচ্ছি। তো লোহার বলকে ছেড়ে দিলে কি হবে? যেহেতু এটার ঘনত্ব বেশি, তো বুঝতেই পারছো যে এই বলটা নিচের দিকে পড়া শুরু করবে। কেন নিচের দিকে পড়বে? এর উপরে কি কি বল কাজ করে? নিচের দিকে একটা ওজন বল কাজ করছে mg, এবং উপরের দিকে কিন্তু প্রথমে একদম শুরুতে একটা প্লবতা বল কাজ করছে fb, বয়েন্সি ফোর্স কাজ করছে উপরের দিকে fb। আমরা এখানে বলের কিছু বৈশিষ্ট্য পাশে লিখে নিই। এখানে আমাদের বলের আয়তন হচ্ছে মনে করো v, সো বলের আয়তন v সমান আমরা লিখতে পারি 4/3 পাই r কিউব, ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে r। তারপরে ওজন যেটা w, সেই w সমান তো mg। তারপরে fb যেটা, এটা হচ্ছে বয়েন্সি ফোর্স। বয়েন্সি ফোর্স সমান কি ছিল সূত্র? বয়েন্সি ফোর্স সমান হচ্ছে তরলের ঘনত্ব, এই যে লিকুইডের ঘনত্ব, ইনটু পুরা বস্তুটার আয়তন, মানে যতটুকু নিমজ্জিত হয়েছে নিমজ্জিত বস্তুর আয়তন, ইনটু জি, রো ভিজি। এটা হচ্ছে আমাদের বয়েন্সি ফোর্সটা। ওজন যে বলটা আছে, সেই ওজন বলটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওজন m সমান সমান রো ইনটু ভি লেখা যায়, ইনটু জি। তো যখন আমি বস্তুর ভর লিখছি তখন এখানে কিন্তু বস্তুর ঘনত্ব দিয়ে আমাকে গুণ দেওয়া লাগবে। w সমান সমান mg, mটা যেহেতু বস্তুর ভর, তাহলে এখানে বস্তুর আয়তন আর বস্তুর ঘনত্ব দিয়ে গুণ দেওয়া লাগবে। রো এস মানে হচ্ছে সলিডের ঘনত্ব, বস্তুর ঘনত্ব হচ্ছে রো এস, বস্তুর ঘনত্ব হচ্ছে গিয়ে রো এস, এবং তরলের ঘনত্ব হচ্ছে রো এল। আমরা কোন কন্ডিশন নিয়ে কাজ করছি? আমরা এখানে সলিডের ঘনত্ব বেশি লিকুইডের ঘনত্ব থেকে, আছে পানি না, সরি, পানি দিও না, তরল দাও, তরলের থেকে, যে কোনো লিকুইড নিলাম আর কি, আমরা তরলের থেকে বেশি ঘনত্বের গোলকের জন্য অন্তবেগ কত হবে? এখন বলো তো, একদম শুরুতে এই রো এস ভিজি এবং রো এল ভিজি, এই দুইটার মধ্যে বলো তো কোন বলটা বড়? দেখো ডাব্লিউ এর মান হচ্ছে, যেহেতু রো এস ভিজি আর এটা রো এল ভিজি, দুইটার মধ্যে কোনটা বড় বলো তো? দুইটার মধ্যে তো ভিজি ভিজি আছে। রো এস যেহেতু বড়, তাহলে ডাব্লিউ বড় না? তাহলে শুরুতে কিন্তু দেখো ডাব্লিউ বড় আর এফবি কিন্তু ছোট, সব সময়ের জন্য ডাব্লিউ বড় এফবি ছোট। তাহলে ভাইয়া যখন ডাব্লিউ বড় এফবি ছোট, তখন কি হবে বলো তো? বস্তুটা নিচের দিকে একটা নেট বল লাভ করবে। ডাব্লিউ বড় এফবি ছোট, সো প্রথমে কি হবে? বস্তুর নিচের দিকে একটা এফ নেট কাজ করবে, বস্তুটার নিচের দিকে একটা এফ নেট থাকবে। কথা কি ভুল লিখলাম? রাগ করলা? বস্তুর নিচের দিকে একটা এফ নেট থাকবে। কেন এফ নেট থাকবে বুঝছো? কারণ নিচের দিকের বল তো বেশি, ডাব্লিউটা বড় এফবিটা ছোট, সো ডব্লিউ বড় এফবি ছোট, ডাব্লিউ বড় এফবি ছোট, তাহলে বস্তুর নিচের দিকে কিন্তু একটা এফ নেট থাকবে। তাহলে স্থির বস্তুর উপরে এফ নেট থাকা মানে কি? এফ নেট থাকা মানে একটা এ থাকবে, একটা ত্বরণ থাকবে। কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। রাগ করলা?
এই যেদিকে এফ থাকবে, এফ নেট যেদিকে থাকবে সেই দিক বরাবর কি ত্বরণ থাকবে। আচ্ছা, ত্বরণ থাকা মানে দেখো তার স্থির বেগটা থেকে, মানে স্থির অবস্থা থেকে, কিন্তু যেহেতু ছেড়ে দিচ্ছ স্থির অবস্থা থেকে, এখন বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো নিচের দিকে বেগ বাড়বে, নিচের দিকে ভি বাড়বে, কারণ ত্বরণ নিচের দিকে, ত্বরণ নিচের দিকে। প্রথম থেকে আবার দেখো, রাগ করো না, প্রথম থেকে দেখো, এই বস্তুটাকে যখন যেই মুহূর্তে তুমি নিচে মাত্র ছেড়ে দিলা, এই সময় ডাব্লিউ নিচের দিকে, এফ বি উপরের দিকে, দুইটা বলের মধ্যে ডাব্লিউ বড়, তাহলে একটা লব্ধি বল থাকবে নিচের দিকে। লব্ধি বল নিচে থাকা মানে একটা ত্বরণ থাকবে নিচের দিকে। এই যে দেখো, এইটা যেহেতু বড়, ডাব্লিউ যেহেতু বড়, বস্তুর নিচের দিকে একটা এফ নেট থাকবে, নিচের দিকে একটা এফ নেট থাকবে, এবং নিচের দিকে যেহেতু এফ নেট থাকবে, নিচের দিকে একটা এ থাকবে, একটা ত্বরণ থাকবে। তো ভাই নিচের দিকে যখন ত্বরণ থাকবে, তখন নিচের দিকে কি বেগ আস্তে আস্তে বাড়বে না? ইয়েস, বেগ বাড়বে। বলতো একটা গোলকের জন্য আমরা সান্দ্র বলের সমীকরণ দেখছি 6πr ইটা ভি, অর্থাৎ ওই গোলকটা তরলের ভিতরে যে বেগে অগ্রসর হবে, যেই বেগে অগ্রসর হবে, বেগের মান যত বেশি হবে তত কিন্তু তার ঘর্ষণ বল আস্তে আস্তে বাড়বে, সান্দ্র বল আস্তে আস্তে বাড়বে। বেগ যদি কম হয়, ওই গোলকটা যদি স্লো বেগে চলতে থাকে, তাহলে ঘর্ষণ বল হবে কম। যদি অনেক ফাস্ট মুভ করে, ভি যত বাড়বা সান্দ্র বল কিন্তু তত বাড়বে। তাইলে আমাকে বলো তো ভাইয়া, নিচের দিকে যদি ভি বাড়তে থাকে, তাহলে সান্দ্র বল বাড়বে না? সান্দ্র বল কি বেগের দিকে কাজ করে না বেগের বিপরীত দিকে কাজ করে? বেগের বিপরীত দিকে কাজ করে। বস্তু যাচ্ছিল নিচের দিকে, তাহলে বলতো সান্দ্র বলটা, বাধা বলটা কোন দিকে কাজ করবে? বস্তু যেদিকে যাচ্ছে, বাধা বল তার বিপরীত দিকে কাজ করে। এবং ভি বাড়ার সাথে সাথে দেখো উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে সান্দ্র বল বাড়বে, উপরের দিকে সান্দ্র বল বাড়বে। বলতো এই সিকোয়েন্সটা বুঝছো কিনা? দেখো, প্রথমে ডাব্লিউ হচ্ছে বড়, এফ বি ছোট, তাই বস্তু নিচের দিকে এফ নেট একটা থাকবে, নিচের দিকে লব্ধি বল থাকলে নিচের দিকে একটা ত্বরণ থাকবে, নিচের দিকে ত্বরণ থাকলে নিচের দিকে তার বেগ আস্তে আস্তে বাড়বে। যত নিচের দিকে বেগ বাড়বে, যেহেতু এফ সমান সমান 6πr ইটা ভি, যেহেতু নিচের দিকে বেগ বাড়বে, তাই উপরের দিকে সান্দ্র বলও আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে খেয়াল করো, এই উপরের দিকের যে সান্দ্র বল, এই সান্দ্র বল, এটাকে জাস্ট এফ দিয়ে প্রকাশ করলাম, এই সান্দ্র বলের মান কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাহলে বলো তো, আগে যে লব্ধি বলটা ছিল নিচের দিকে, যখন শুধু এফ বি আর ডাব্লিউ ছিল, লব্ধি বল ছিল নিচের দিকে, এখন বলো তো উপরের দিকে এফ বল আসার কারণে এই লব্ধি বলের মানটা কি হবে? আস্তে 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 শূন্য হয়ে যাবে না? একটা সময় ওই উপরের দুইটা বল, যেহেতু এফ আস্তে আস্তে বাড়ছে, ভি বাড়ার সাথে সাথে যেহেতু এফ আস্তে আস্তে বাড়ছে, তাহলে একটা সময় উপরের দুইটা বল আর নিচের বলটা কি সমান হয়ে যাবে না? একটা সময় দেখা যাবে লব্ধি বল শূন্য হয়ে যাবে, উপরের দিকে সান্দ্র বল বাড়বে। আচ্ছা, এরপরে তোমরা নিচের লাইনে লেখা, আমার নিচে জায়গা নেই। উপরের দিকে যদি সান্দ্র বল বাড়তে থাকে, তাহলে একটা সময়, এক সময় এই এটা বাড়তে বাড়তে উপরের দিকে যে টোটাল বল, মানে বয়েন্সি ফোর্স প্লাস এফ, এটা সমান সমান ডাব্লিউ হবে। তখন লব্ধি বল কত? এফ নেট শূন্য, তার মানে তখন ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে কি? বস্তুর ওই মুহূর্তে বেগ যা আছে সেটা সেই বেগেই চলতে থাকবে, অর্থাৎ তখন এটা সমবেগে নিচের দিকে চলতে থাকবে, কারণ তো বেগ ছিল আগের থেকেই, সমবেগে চলতে থাকবে। এটা তখন সমবেগে চলতে থাকবে, কারণ হঠাৎ করে যখন ত্বরণ শূন্য হয়ে গেছে, বস্তুটার উপরে ত্বরণ শূন্য হয়ে গেছে, ত্বরণ শূন্য হয়ে যাওয়া মানে কি ঠাস করে থেমে যাওয়া? বস্তু যদি আগের থেকে গতিশীল থাকে, বস্তুর উপরে যখন বাহ্যিক বল শূন্য হবে, স্থির থাকলে, বস্তু যদি আগে স্থির থাকে তাহলে এখনো স্থির থাকবে, কিন্তু বস্তু যদি গতিশীল থাকতো আগের থেকেই, তাহলে নেট বল জিরো হয়ে গেলে, বস্তুর উপর নেট বল জিরো হয়ে গেলে গতিবেগটাও আগের মতনই থাকবে। এফ কেন বাড়বে বুঝি নাই। দেখো তো ভাইয়া, বেগের সাথে কি এফ এর সম্পর্ক না? আমরা একটু আগে যে স্টোকসের লটা দেখলাম, বেগের সাথে কি এফ এর সমানুপাতিক সম্পর্ক না?
তাহলে যখন এটাকে ছেড়ে দিছ, এই ডাব্লিউ বড় এফ বি ছোট, ডাব্লিউ বড় এফ বি ছোট, তাহলে কি হবে? এটা তখন নিচের দিকে একটা লব্ধি বল থাকবে, এই যে বস্তুর নিচের দিকে একটা এফ নেট থাকবে। নিচের দিকে এফ নেট থাকা মানে নিচের দিকে একটা ত্বরণ থাকবে। নিচের দিকে ত্বরণ মানে কি? নিচের দিকে বেগ বাড়বে। বেগ যত বাড়বে তত বাধা বল বাড়তে থাকবে, সান্দ্র বল তত বেশি বাড়তে থাকবে। তাহলে যদি সান্দ্র বল বাড়ে, দেখো সান্দ্র বল কোন দিকে বাড়বে? উপরের দিকে বাড়বে। তাহলে উপরের দিকে সান্দ্র বল যদি আস্তে 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 বাড়তে থাকে, একটা সময় দেখা যাবে যে উপরের দুইটা বল কাজ করছে আর নিচে একটা বল কাজ করছে, এরা দুইটা পরস্পর সমান সমান হয়ে গেছে। যখন সমান হয়ে যাবে তখন লব্ধি বল শূন্য, ত্বরণ শূন্য, এবং ত্বরণ শূন্য মানে বস্তু তখন সমবেগে নিচের দিকে নামতে থাকবে। সো এই যে সমবেগে চললো, এটাকে আমরা বলতেছি অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। এটাকে আমরা বলছি অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। এফ বিটা হচ্ছে বয়েন্সি ফোর্স, প্লবতা বল। প্লবতা বল। এফ বিটা হচ্ছে গিয়ে প্লবতা বল, প্লবতা। এই যেটা হলো প্লবতা বল, এফ বি বয়েন্সি ফোর্স, যেটা এই ক্লাস 9 চ্যাপ্টার 5 প্লবতা বল। তাহলে এখন আসো আমরা এই অন্তবেগের মানটা কত হবে এইটা চলো আগে বের করি। এখন এই অন্তবেগের মানটা কত হবে এইটা চলো এখন আমরা বের করি। এগুলো সব বুঝছি। সো খেয়াল করো, অন্তবেগের শর্ত কি? শর্ত হচ্ছে এফ প্লাস এফ বি, অর্থাৎ সান্দ্রবল এবং বয়েন্সি ফোর্স এটা ওয়েটের সমান হতে হবে। সান্দ্রবল সমান হচ্ছে 6 পাই আর ইটা ভি প্লাস এফ বি মানে হচ্ছে বয়েন্সি ফোর্স বা প্লবতা বল। প্লবতা বল মানে হচ্ছে এই যে রো এল ভি ইন্টু জি, এবং ডাব্লিউ সমান তো এমজি ছিল, এমজি কে আমরা লিখতে পারি রো এস ভিজি। দেখো বুঝছো কিনা? তাহলে এখান থেকে দেখো 6 পাই আর ইটা ভি, না বুঝলে এই যে এখানে লিখে দিছিলাম, এই যে প্লবতা বল হচ্ছে রো এল ভিজি আর ডাব্লিউ হচ্ছে এমজি থেকে আসছে রো এস ভিজি। সো এই যে রো এস ভিজিটা ডাব্লিউ আর রো এল ভিজি হচ্ছে এফ বি। এটা সমান সমান দেখো ভিজি কে কমন নিলে আমাদের আসছে রো এস মাইনাস রো এল। সো আমরা যদি এখান থেকে দেখো বেগ বের করতে চাই, বেগ অন্তবেগটাই বের করতে হবে, ফাইনাল বেগটা তার কত হয়ে গেছে সেই বেগটা আমরা বের করতে চাই, তাহলে দেখো ভিজি ইন্টু রো এস মাইনাস রো এল ডিভাইডেড বাই 6 পাই আর ইটা। তো এখন আমরা দেখো ভি যেহেতু একটা গোলকের আয়তন, এই ভিটা কিন্তু গোলকের আয়তন, ভি মানে হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু জি রো এস মাইনাস রো এল, আর নিচে আসলো 6 পাই আর ইটা। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো যে 2 দুগুণে 4, এটা আসলো 3 দুগুণে 6, তাইলে আসলো 3 3 9, তাহলে 2/9, 2/9 পাই পাই কাটা, একটা আর কেটে এখানে স্কোয়ার থাকবে, তাহলে 2/9 ইটা, নিচে তো শুধু ইটা আছে, আর এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার জি রো এস মাইনাস রো এল। এই যে অন্তবেগের যে সূত্রটা কিভাবে আসলো আমরা দেখলাম, পরীক্ষার জন্য এটা মুখস্থ করে ফেলবা। সো সূত্র কি? 2 আর স্কোয়ার রো জি বা 2 আর স্কোয়ার জি, রো বেশি মাইনাস কম, রো এস মাইনাস রো এল ডিভাইডেড বাই 9 ইটা। এটা হলো অন্তবেগের সমীকরণ। ঠিক আছে, লেখা হয়ে গেছে। দেখো ডিরাইভেশন তো ইজি, সূত্র মুখস্থ করে রেখে যাওয়াটা হচ্ছে টাফ। তো কয়েকবার ম্যাথ প্র্যাকটিস করলে আসলে ইজি হয়ে যাবে। 2 আর স্কোয়ার জি বেশি ঘনত্ব মাইনাস কম ঘনত্ব ডিভাইডেড বাই 9 ইটা। এলতে কি বোঝায়? কোন এল বাবা? এল মানে লিকুইড, লিকুইড। এল মানে লিকুইড, এস মানে সলিড। সো সলিডের ঘনত্ব মাইনাস হচ্ছে লিকুইডের ঘনত্ব, এখানে দিলাম। ভি তরলের ভলিউম না ভাইয়া? না ভাইয়া, দেখো যখন আমরা এখানে ভিটা লিখি না, বলতো প্লবতা বল সমান কি ছিল? প্লবতা বল সমান ছিল বস্তুর সম আয়তন তরলের ওজন
প্লবতা বল কোন দিকে কাজ করে? উপরের দিকে কাজ করে। এই প্লবতা বল সমান হচ্ছে বস্তুর সমায়তন তরলের ওজন। তাহলে বস্তুর আয়তন কত? ভি। ভি এর সাথে আমাদের একটা রো গুণ দেওয়া লাগবে, আর এটা মানে এম, এম জি। কিন্তু আমাদের বস্তুর সমায়তন তরলের ওজন বলছে। তার মানে বস্তু যখন তরলের মধ্যে ঢুকলো তখন তো সে তরল ওই পরিমাণ তরলকে সরাই দিল। এখন ওই পরিমাণ তরল কিন্তু ওকে প্লবতা বল দিবে, বা ওই পরিমাণ তরলের যে ওজন, সেই ওজন পরিমাণ বল সে উপরের দিকে লাভ করবে। তাহলে বস্তুর সমায়তন হলো ভি, আর তরলের ওজন যেহেতু বের করবো তাই এখানে ওই রো লিকুইড যেটা সেটা। সো এটা হচ্ছে প্লবতা বল, বস্তুর সমায়তন তরল। এই যে এটা এম, এম অফ ওয়াটার ইন্টু জি, বা এম অফ দ্যাট লিকুইড ইন্টু জি। এই যে বস্তুর সমায়তন পানির ভর হচ্ছে এটা, বস্তুর সমায়তন পানির ভর, জি দিয়ে গুণ করলাম বস্তুর সমায়তন পানির ওজন। আর বস্তুর সমায়তন পানির ভর মানে কত? রো ভি। সো ভি হচ্ছে বস্তুর সমায়তনের সমান, আর রো হচ্ছে ওই লিকুইডের ডেনসিটি। গুড। এবার আসো সেকেন্ড কেসটা আমরা একটু দেখি, যেখানে আমাদের উল্টা কাহিনী, অর্থাৎ গোলকের ঘনত্ব বেশি, গোলকের থেকে বেশি ঘনত্বের তরলের জন্য অন্তবেগ। অর্থাৎ এইখানে হচ্ছে রো এসটা কম, রো এলটা বেশি। এটার জন্য কি হবে? সূত্রের মধ্যে চেঞ্জ কি আসবে জানো? জাস্ট কিচ্ছু না, সবসময় মনে রাখবা রোটা হবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব বিয়োগ, রোটা হবে সবসময় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব বিয়োগ। এই হলো সূত্রটা, চেঞ্জটা জাস্ট এটাই। কিভাবে আসলো? নিয়ম একই, চলো এটা বুঝলে আরেকবার প্র্যাকটিস হবে। মনে করো তুমি এবার হালকা একটা ঘনত্বের কোনো বস্তুকে তরলের ভিতরে রাখছো, হালকা কোনো একটা বস্তুকে এবার তুমি তরলের ভিতরে রাখছো। এই হচ্ছে মনে করো আমাদের সেই তরলের, এই হচ্ছে আমাদের সেই তরলটা। এই তরলের ভিতরে তুমি যখন বস্তুটাকে রাখছো, এটা খুব হালকা ভরের একটা বস্তু। সো হালকা ভরের বস্তু হলে তার উপরে কিন্তু প্লবতা বল বেশি হবে আর ওজন বলটা কম হবে। হালকা ভরের বস্তু হলে তার উপরে কিন্তু প্লবতা বল বেশি হবে, কার থেকে? ওজন বলের থেকে প্লবতা বল বেশি হবে। তাহলে বলো তো এই বস্তুটার এখন নেট ফোর্স কোন দিকে কাজ করবে? এখানে কিন্তু এফ বিটা বড় ডাব্লিউটার থেকে। কেন? কারণ এফ বি মানে হচ্ছে রো এল ভিজি, আর ডাব্লিউ মানে হচ্ছে রো এস ভিজি। এই যে রো এস ভি মানে তো এম, তাহলে এটা হচ্ছে গিয়ে সেই এম জি, আর ওটা হলো রো এল ভিজি। সো খেয়াল করো, যেহেতু আমরা দেখলাম যে রো এল হচ্ছে বড় রো এস এর থেকে, লিকুইডের ডেন্সিটি বেশি সলিডের ডেন্সিটি থেকে। ধরো একটা হালকা ভরের কোনো একটা গোলক বা হালকা ঘনত্বের কোনো একটা গোলককে তুমি তরলের মধ্যে ছেড়ে দিছো, তাহলে সেখানে দেখো লিকুইডের ডেন্সিটিটা বেশি, সলিডের ডেন্সিটিটা কম। তাহলে ডেফিনেটলি আমাদের উপরে প্লবতা বল বেশি হবে আর ওজন বলটা কম হবে। তাহলে তাহলে এই বস্তুটা কোন দিকে নেট বল লাভ করবে বলো তো? যদি উপরের বল বেশি হয়, নিচের বল যদি কম হয়, তাহলে লব্ধি বল কাজ করবে কোন দিকে? এফ নেট কোন দিকে কাজ করবে? এফ নেট কাজ করবে উপরের দিকে। এফ নেট যদি উপরের দিকে কাজ করে, তার মানে দেখো একইভাবে আমি যদি সিকোয়েন্সটা মেনটেন করি এখানে, যে যেহেতু এফ বিটা বড় ডাব্লিউটা ছোট, এফ নেট কাজ করবে উপরে, যার ফলে ত্বরণ কাজ করবে উপরে। উপরে ত্বরণ মানে ভি উপরে বাড়বে, উপরের দিকে বাড়বে, উপরের দিকে ভি বাড়বে। উপরের দিকে যদি ভি বাড়ে, বেগ যত বাড়বে সান্দ্রবল তত বাড়বে। বেগ যদি উপরে হয়, সান্দ্রবল নিচের দিকে, তাহলে নিচের দিকে সান্দ্রবল বাড়তে থাকবে, নিচের দিকে সান্দ্রবল বাড়বে, নিচের দিকে সান্দ্রবল বাড়তে থাকবে, এবং এইবার একটা সময় তারা ব্যালেন্স হয়ে যাবে। এই যে নিচের দিকে যদি সান্দ্রবল এফ কাজ করে, এই সান্দ্রবল যত বেগ বাড়ছে বাড়ছে বাড়ছে, আস্তে আস্তে এই এফ এর মানও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সো একটা সময় গিয়ে দেখা যাবে কি,
একটা সময় গিয়ে দেখা যাবে যে কখন অন্তবেগ পাওয়া যাবে, যখন এই উপরের দিকের বল এবং নিচের দুইটা বল পরস্পর সমান হচ্ছে। উপরের দিকের এফ বি বল, প্লবতা বল, যখন এই ডাব্লিউ এবং প্লবতা বলের সান্দ্র বলের সমান হচ্ছে, তখনই কিন্তু এখানে নেট ফোর্স 0 হয়ে যাবে এবং তখন সমবেগে বস্তুটা উপরের দিকে চলতে থাকবে। ওই সমবেগটাই হচ্ছে আমাদের অন্তবেগ। তাহলে দেখো এফ বি মানে হচ্ছে আমাদের রো এল ভিজি সমান সমান এফ মানে হচ্ছে 6 পাই আর ইটা ভি প্লাস হচ্ছে আমাদের রো এস ভিজি। তাহলে 6 পাই আর ইটা ভি এটা ইকুয়ালস টু হচ্ছে, দেখো ভিজি কমন নিলে রো এল মাইনাস রো এস, ভি সমান সমান আমাদের আসছে, এই ভি মানে কিন্তু আয়তন, এই যে এই ভিটা কিন্তু আয়তন। তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু জি রো এল মাইনাস রো এস ডিভাইডেড বাই 6 পাই আর ইটা। তাহলে পাই পাই কাটলাম, একটা আর কাটলাম, এখানে 3 দুগুণে 6, কি করলাম সরি, এটা হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে 2/9 একদম আগের মতন সূত্র, 2/9 এখানে হচ্ছে আর স্কোয়ার জি রো এল মাইনাস রো এস ডিভাইডেড বাই ইটা। ওই যে দেখো, সো যখন এখানে হালকা ঘনত্বের কোনো বস্তু থাকবে, পার্থক্যটা জাস্ট যেটা বারবার বলতেছি, এখানে ঘনত্বের যে পার্থক্যটা লিখবা সবসময় বড় ঘনত্ব থেকে ছোট ঘনত্ব বাদ দিবা, বড় ঘনত্ব থেকে ছোট ঘনত্ব বাদ দিবা। যখন লিকুইড বড় তখন বড় থেকে ছোট, যখন ছোট থেকে বড় তখন হচ্ছে এইটা। সো খেয়াল করো, যখন ওই যে বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে নিচের দিকে পড়ছে, তখন এই বায়ু মাধ্যম যেটা সেটার মধ্যে দিয়ে পড়ছে। সো বাতাসও তো একটা ফ্লুইড, তাহলে বাতাসের মধ্যে দিয়ে যখন পড়বে বাতাস ওকে একটা প্লবতা বল দিবে, এবং বাতাস যেহেতু একটা ফ্লুইড, তাহলে এর মধ্যে দিয়ে যখন নিচের দিকে পড়তে থাকবে, বাতাসের মধ্যে দিয়ে যখন, শোনো ফ্লুইড মানে কিন্তু শুধু তরল না, ফ্লুইড বলতে দুইটাই বোঝানো হয়। ফ্লুইড মানে হচ্ছে লিকুইডও আর এয়ার যেটা বা গ্যাসিয়াস অবস্থা যেটা, সেটাকেও বোঝানো হয়। ফ্লুইড মানে প্রবাহী পদার্থ যেটা ফ্লো করতে পারে। সো বাতাস ফ্লো করতে পারে, তরল ফ্লো করতে পারে, কঠিন পদার্থ ফ্লো করতে পারে না। ফ্লো করা মানে কি, ধরো তুমি একটা কিছু পরিমাণ পানি ধরো একটা টেবিলের মধ্যে রেখে দিলা বা একটু ঢেলে দিলা, তখন কি হবে, লিকুইডটা ফ্লো করতে করতে সামনের দিকে আগাবে। বাতাস এরকম ফ্লো করতে পারে, সো যেগুলো ফ্লো করতে পারে এগুলোকে বলে ফ্লুইড। তো বাতাস এরকম একটা ফ্লুইড, তাহলে বাতাসের মধ্যে দিয়ে যখন তুমি এই একটা তরলের ফোঁটা যখন নিচের দিকে পড়বে, তখন তরলের ঘনত্ব বেশি, বাতাসের ঘনত্ব কম। সো ওইখানে কিন্তু আমাদের এই রো লিকুইড যেটা, দেখো ওই সময় কেসটা হচ্ছে এইটা, যে ওখানে তো আর তরল না, যখন বাতাসের মধ্যে দিয়ে তরলের ফোঁটাটা পড়ছে, তখন ওই তরলের জায়গাটা হয়ে গেছে আসলে বাতাস, এটা পুরোটা বাতাস, আর এটা হচ্ছে সেই তরলটা। তাহলে তখন ওই তরলের ফোঁটার যে অন্তবেগটা পাওয়া যাবে, সেই অন্তবেগটা সমান হচ্ছে যে 2r স্কোয়ার জি ইন্টু রো এস, এস মানে হচ্ছে ওই পানির ঘনত্ব, মাইনাস রো এল মানে বাতাসের ঘনত্ব, ডিভাইডেড বাই 9 ইটা, এটা হচ্ছে বাতাসের সান্দ্রতাঙ্ক সেই সময়। এবং এই কারণেই কিন্তু বৃষ্টির পানি ফোঁটা এত বেগে পড়ে না, দেখা যায় কিছু দূর আসার পরে এটা একটা সমবেগে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, সমবেগে নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকে। ভি এর সাথে সান্দ্রতা কেন বিপরীত দিকে হয়? এই সান্দ্র বল মানে কি, ঘর্ষণ বল না, বাধা বল না? তো এটা সবসময় বলে আসতেছি, দেখো যত বেগ বাড়বে তত কিন্তু এই ঘর্ষণ বলটা বাড়বে, এই যে বিপরীত দিকের এই ঘর্ষণ বল বাড়তে থাকবে, যত বেগ বাড়বে তত কিন্তু এই বিপরীত দিকের ঘর্ষণ বলটা বাড়তে থাকবে, ঠিক আছে? কারণ দেখো এই ভি এর সাথেই সান্দ্র বলের সম্পর্ক কি, আর সান্দ্র বলের ডিরেকশনটা কি বেগের দিকে হয়? এই ঘর্ষণ বল কি বেগের দিকে কাজ করে নাকি? বেগের বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে, বেগের বিপরীত দিকে কাজ করে। আচ্ছা, বাতাসের ব্যাপারটা আরেকবার বলবো। দেখো এটা তো আমরা বুঝলাম যে, দেখো যখন তরলের মধ্যে বেশি ঘনত্বের কোনো বস্তুকে ডুবাবা তখন বস্তু নিচের দিকে অন্তবেগ লাভ করবে, আর যখন তুমি তরলের ভিতরে হালকা ঘনত্বের কোনো বস্তুকে রাখবা, ধরো একটা বায়ুর বুদবুদ, সেই বুদবুদকে এই তরলের একদম নিচে যদি একটা বুদবুদ তৈরি হয়, সেই বুদবুদটা কি উপরের দিকে উঠতে থাকবে। সো যখন উপরের দিকে উঠবে তখন এটার ওই কত অন্তবেগে উপরের দিকে উঠবে, সেই অন্তবেগের সূত্রটা হচ্ছে এইটা। এখন আসলে একদম প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু করছিলাম, যে যখন মেঘ থেকে বৃষ্টির পানি ফোঁটা যখন নিচের দিকে নামে, সেই সময় এটা কেন এরকম অন্তবেগে পড়ে, মানে কেন এত বেশি বেগে পড়ে না, কেন আস্তে আস্তে পড়ে? কারণ একই কাহিনী, দেখো একই কাহিনী।
যে ধরো তরলের মধ্যে দিয়ে যখন এটা নিচের দিকে পড়বে, তরল তো না, এখন বাতাস, সো বাতাসের মধ্যে দিয়ে যখন এই তরলের ফোঁটাটা নিচের দিকে পড়ছে, তখন তার একটা নির্দিষ্ট বেগে তো যখন পড়বে, তখন বিপরীত দিকে একটা সান্দ্র বল আছে, উপরের দিকে একটা প্লবতা আছে, এবং নিচের দিকে একটা ওজন বল আছে। বুঝতে পারছো? দেখো শুরুতে কিন্তু এইটা নাই, একদম শুরুতে যখন বৃষ্টির পানি ফোঁটা কেবল রওনা দিল, সেই সময় কিন্তু ডাব্লিউ বেশি, এফ বি কম, কারণ বাতাসের প্লবতা তো বেশি একটা হবে না। তাহলে উপরের দিকের বলটা কম, নিচের দিকের বলটা বেশি, যার কারণে নিচের দিকে একটা ত্বরণ থাকবে, নিচের দিকে একটা লব্ধি বল কাজ করছে, নিচের দিকে একটা ত্বরণ থাকবে, নিচের দিকে বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং বেগ যত বাড়বে নিচের দিকে, তত গতির বিপরীত দিকে কিন্তু একটা সান্দ্র বল কাজ করতে থাকবে, এবং বেগ যত বাড়বে সান্দ্র বল আস্তে 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 বাড়তে থাকবে। কিন্তু একটা সময় গিয়ে এই এফ আর এফ বির যোগফলটা ডাব্লিউ এর সমান হয়ে যাবে। যখন সমান হয়ে যাবে তখন নেট ফোর্স শূন্য। নেট ফোর্স যদি শূন্য হয়ে যায় তাহলে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য হয়ে গেলে বেগ আর বাড়বে না, বেগ ফিক্সড হয়ে গেল, এবং বেগ না বাড়লে এই এফটাও আর তখন বাড়বে না। ঠিক আছে? সো তাহলে এখান থেকে আমরা এই এফ প্লাস এফ বি সমান সমান হচ্ছে ডাব্লিউ, এটা বের করলাম। সো ওই অন্তবেগটা কত, সেই অন্তবেগটাই কিন্তু আমরা দেখো তখন এই সূত্র দিয়ে সরাসরি অ্যাপ্লাই করে ফেলতে পারবো। সো রো এস যেটা, এটা ছিল সলিডের ঘনত্ব, মূলত যে বস্তু নিচের দিকে নামছে সেই বস্তুর ঘনত্ব। পানির ক্ষেত্রে যদি একটা বাতাসের মধ্যে দিয়ে পানি নিচের দিকে পড়ে, তাহলে রো এস এর জায়গায় বসাবো পানির ঘনত্ব, আর রো এল এর জায়গায় বসাবো তখন বাতাসের ঘনত্ব। যাক, বুঝছি, ভেরি গুড। ঠিক আছে, বুঝলাম তাহলে কাহিনী। আসো কয়েকটা ম্যাথ করি, তাহলে জিনিসগুলা ক্লিয়ার হবে। ম্যাথ আমরা কালকে আরো অনেক করব, আজকে হচ্ছে কয়েকটা একটু সূত্র একটু দেখে নেই, কয়েকটা সূত্র একটু দেখে নেই। ঠিক আছে, ওকে। সো খেয়াল করো কি বলছে। রিমি পরীক্ষা করে দেখলো যে 4 মিলিমিটার ব্যাসের একটা লোহার গোলক কেরোসিন তেলে, একটা লোহার গোলক কেরোসিন তেলে এত মিটার পার সেকেন্ড প্রান্তবেগ নিয়ে পড়ে। রিমির ধারণা হলো কেরোসিন অপেক্ষা গ্লিসারিনে গোলকের প্রান্তবেগ বেশি হবে। লোহার ঘনত্ব দিয়ে দিছে, কেরোসিনের ঘনত্ব দিয়ে দিছে, গ্লিসারিনের ঘনত্বও দিয়ে দিছে, গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক দিয়ে দিছে। এখন বলছে কি যে সান্দ্র বল কত নির্ণয় করো। সান্দ্র বল বের করতে বলছে। দেখো প্রান্তবেগ দিয়ে দিছে, লোহার গোলকের প্রান্তবেগ দিয়ে দিছে, কিন্তু মাধ্যম তো দুইটা, কোন মাধ্যমে প্রান্তবেগ বের করব, কোন মাধ্যমে সান্দ্র বল বের করব। আমরা জানি এফ সমান সমান হচ্ছে 6 পাই আর ইটা ভি। তো আমাদের দেখো রিমি পরীক্ষা করে দেখছে 4 মিলিমিটার ব্যাস, এখান থেকে আমি আর বের করতে পারবো, আর বের করতে পারবো। কেরোসিন তেলে এত বেগ নিয়ে পড়ে, ও এই যে প্রান্তবেগ কত দেওয়া আছে, ঠিক আছে, এটা ভি দেওয়া আছে। রিমির ধারণা হলো যে কেরোসিন অপেক্ষা গ্লিসারিনের প্রান্তবেগ বেশি হবে, এটা বাকওয়াস আপাতত। লোহার ঘনত্ব দেওয়া আছে, কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে, এটা দেওয়া আছে। বলছে গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক কত, এটাও দেওয়া আছে। লোহার গোলক কেরোসিন তেলে এত বেগে পড়ে, আমাদেরকে বলছে সান্দ্র বল কত নির্ণয় করো। সান্দ্র বল কার বের করতে বলছে? আচ্ছা কেরোসিনেরটা নিয়ে আগে কাজ করি, চলো কেরোসিনেরটা। কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে, কেরোসিনের বেগ দেওয়া আছে, কিন্তু কেরোসিনের ইটা তো দেওয়া নাই। না, প্রশ্নগুলা আরেকবার করে একটু গুছাইতে হবে। দেখি গ্লিসারিনের ক্ষেত্রে আমরা দেখি কোনোভাবে বের করতে পারি কিনা। গ্লিসারিনের ক্ষেত্রে গ্লিসারিনের সান্দ্র বলটা বের করি আমরা, চলো। গ্লিসারিনে সান্দ্র বল, গ্লিসারিনে সান্দ্র বলটা আমরা চলো বের করতে পারি কিনা দেখি। সান্দ্র বল সমান সমান হচ্ছে 6 পাই আর ইটা ভি। তো 6 পাই লিখলাম, আর এর মান হচ্ছে 4 মিলিমিটার, তো এটা হবে 2 মিলিমিটার, 2 টু দি পাওয়ার -3। 6 পাই আর ইটার মান কোনটা, গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক দেখো দেওয়া আছে, তো 1.6 এটা এসআই এককে আছে, ইনটু ভি কত জানি না। এখন ভি না জানলে আমরা গ্লিসারিনের প্রান্তবেগ কত বের করি। গ্লিসারিনে অন্তবেগ কত আমরা চলো নির্ণয় করি। গ্লিসারিনের অন্তবেগ আমরা বের করি। সূত্র হচ্ছে ভি সমান সমান 2 আর স্কোয়ার জি রো এস মাইনাস রো এল ডিভাইডেড বাই 9 ইটা।
তাহলে আমরা যেহেতু প্রান্তবেগটা বের করতে চাই, তাইলে দেখো, সো এখান থেকে গ্লিসারিনের জন্য যদি করি 2r² ইন্টু জি, আর এর মান জানি, জি এর মান জানি, রো এস এর মান, এই যে লোহার ঘনত্ব দেওয়া আছে 7800 মাইনাস গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে 1250 ডিভাইডেড বাই 9 ইন্টু ইটা, সান্দ্রতাঙ্ক দেওয়া আছে 1.6। আসলে এখান থেকে আমাদের ভি এর মানটা বের করব এবং এই ভি এর মানটা এখানে বসাবো, তাহলে এফ এর মান কত বের হয়ে যাবে। এটা একটা উপায় গেল। এটা গেল গ্লিসারিনের সান্দ্র বল। দেখো এফ সমান তো 6πr ইটা ভি ছিল, তাই না? যদি আমাদের এরকম ভি দেওয়া না থাকে, যদি ভিটাকে ডিরেক্টলি সূত্রের মধ্যে বসাও, তাহলে দেখো তো ভি এর জায়গায় আমরা যেটা লিখতে পারি 2r² রো এস মাইনাস রো এল ডিভাইডেড বাই 9 ইটা ইন্টু জি। দেখো ইটা লাগে না, ইটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে? 6πr² আর একটা আছে r কিউব ইন্টু 2 ডিভাইডেড বাই 9 ইন্টু জি রো এস মাইনাস রো এল। সো মূলত আমাদেরকে সান্দ্রবল বের করতে বলছে। সো সান্দ্রবল বের করতে বলায়, দেখো এই সান্দ্রবলটা আর এর মান দুইটা বস্তুর জন্য সেম হবে, জাস্ট রো এস মাইনাস রো এল দুইটার আলাদা আলাদা বলে সান্দ্রবলটাও কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে আদিপ, তুমি প্রথম থেকে ক্লাসটা আবার করো, শুরুর থেকে আবার ক্লাসটা করো, বা যে জায়গা থেকে বুঝো নাই ওইটা একবার রিপিট দেখো। সবাই বুঝতেছে তো? এখন আবার আগেরটা রিপিট করলে ঝামেলা। আর কয়টা ক্লাস লাগবে? সিকিউ ক্লাস একটা নিলে আশা করি শেষ হয়ে যাবে, আর এরপরে তো অ্যাডভান্স প্রবলেম সলভিং এর মধ্যে যখন যাব তখন আরো প্রবলেম করবো ইনশাল্লাহ। 2.298 10⁻³ স্পন্দন সাহা বলছো, গুড। তাহলে ভাইয়া খেয়াল করো তো, আমরা দেখলাম প্রথমে আমরা আটকাই গেছিলাম যে আরে ভি তো আমাদের কোথাও দেওয়া নাই, ভি একটা দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? এই যে লোহার গোলকটা কেরোসিনের তেলে কত প্রান্ত বেগ নিয়ে পড়ে এটা দেওয়া আছে। প্রান্ত বেগটা আমাদের ইয়ার জন্য দেওয়া ছিল, কেরোসিনের জন্য দেওয়া ছিল, কিন্তু কেরোসিনের আবার সান্দ্রতাঙ্ক দেওয়া ছিল না। সো পরে আমরা হিসাব করে দেখলাম যে কই সান্দ্রতাঙ্ক তো লাগেও না। তুমি দেখো 6πr ইটা, যখন একটা বস্তু ওর প্রান্তবেগটাতে পড়ছে, প্রান্তবেগে যখন বস্তুটা নিচের দিকে পড়বে, তখন প্রান্তবেগে নিচের দিকে পড়লে কিন্তু প্রান্তবেগের সূত্র হচ্ছে এইটা। সো সেখানে এই ইটা আর এইটা কাটাকাটি হয়ে যাচ্ছে। সো সান্দ্রতাঙ্ক না জানলেও কোনো সমস্যা নাই। যদি আমাদেরকে কখনো দুইটা বস্তুর, মানে বস্তু এবং লিকুইড দুইটার যদি ঘনত্ব দিয়ে দেয়, তাহলে কিন্তু অন্তবেগে চলাকালীন তার উপরে সান্দ্রবল কত এইটা আমরা বের করতে পারবো। সো এই সান্দ্রবলের সূত্রটা, এটা মুখস্থ করার কিছু নাই, কিন্তু এটা কখনকার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? যখন বস্তু প্রান্তবেগে চলছে। সো বস্তু প্রান্তবেগে চললে বা টার্মিনাল ভেলোসিটিতে চললে, বস্তু যখন প্রান্তবেগে চলবে, বস্তু প্রান্তবেগে চললে সান্দ্রবল কত? সান্দ্রবলের সূত্র হচ্ছে এইটা। সো যখন বস্তু প্রান্তবেগে চলে তখন দেখো সান্দ্রতা হচ্ছে বা সান্দ্রবলটা হচ্ছে দুইটা বস্তুর ঘনত্বের পার্থক্যের সমানুপাতিক। মূলত ঘনত্বের পার্থক্যের সমানুপাতিক। না, পয়সলের ইকুয়েশন তোমাদের নাই তো। পয়সলের ইকুয়েশন তো, এটা তো কন্টিনিউটি ইকুয়েশন থেকে আসে, ওইটা নাই। আচ্ছা, এবার বললো কি যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে রিমির ধারণা সঠিক কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। দেখো ভাইয়া, আমরা একটু আগে দেখলাম রিমির ধারণা কি ছিল, যে কেরোসিন অপেক্ষা গ্লিসারিনে গোলকটার প্রান্তবেগ বেশি হবে। বলতো একবারে এটা করে ফেলি। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রান্তবেগের সূত্রটা কি, ভি সমান সমান হচ্ছে 2r² জি রো এস মাইনাস রো এল ডিভাইডেড বাই 9 ইটা। এটা হচ্ছে প্রান্তবেগের সূত্রটা, তাই না? এটা হচ্ছে প্রান্তবেগের সূত্রটা। তো ভাইয়া খেয়াল করো, কেরোসিনের যে প্রান্তবেগ এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এইটা নিয়ে আমাদের আর মাতামাতি করে কোনো লাভ নাই। গ্লিসারিনের মধ্যে কত ভি, যেমন ভিসি যেটা কেরোসিনের জন্য যেটা, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 4 × 10⁻² মিটার পার সেকেন্ড।
আর গ্লিসারিনের জন্য এই ভিজিটা কত হবে? গ্লিসারিনের জন্য হবে দেখো 2 ইন্টু, সূত্র দিয়ে বের করতে হবে, আর এর মান হচ্ছে 2 মিলিমিটার, কারণ 4 মিলিমিটার ব্যাস যেহেতু, 2 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু রো এস মানে হচ্ছে 7800 এবং রো এল মানে হচ্ছে গ্লিসারিনের ঘনত্ব 1250 ডিভাইডেড বাই 9 ইটা। গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক হচ্ছে 1.6। তাহলে আমি এখান থেকে গ্লিসারিনের বেগটা কত বের করবো এবং তারপরে কম্পেয়ার করবো যে কেরোসিনে অন্তবেগ বেশি নাকি গ্লিসারিনে অন্তবেগ বেশি। বুঝতে পেরেছো? ভাইয়া কারেন্ট আসলে এখন কি ক্লাসে জয়েন করলে প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই, ক্লাসে জয়েন করলে তো কোনো প্রবলেম নাই। জয়েন করলে কি কোনো প্রবলেম আছে নাকি? সো এটা আসে 17.4383। দেখো তো আমার ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা। না ঠিক আছে। 2 ইন্টু 2 ইন্টু 10⁻³ into 9.8 divided by 9 divided by 1.6 into 7800 minus 1250। এটা হলো 17.83। এইরকম একটা মিটার পার সেকেন্ড আসে ক্যালকুলেশনে। ঠিক আছে, বুঝছো? সো তাহলে এখান থেকে আমরা দেখলাম গ্লিসারিনে কিন্তু গোলকটার প্রান্তবেগ বেশি হবে। এই যে, তার মানে লিমিট ধারণা সঠিক। কেরোসিন অপেক্ষা গ্লিসারিনে গোলকটার প্রান্তবেগ বেশি, সুতরাং গ্লিসারিনের প্রান্তবেগ হচ্ছে কেরোসিনের থেকে বেশি। কেরোসিনে ছিল এত, তাহলে রিমির ধারণা সঠিক। সুতরাং রিমির ধারণা সঠিক। বুঝছো? ঠিক আছে, আচ্ছা ফাইন। সো আমরা সূত্রের প্রয়োগটা যেহেতু দেখলাম, আমরা ইনশাল্লাহ কালকের ক্লাসে একদম ম্যারাথন স্টাইলে এই টপিকগুলোর উপরে সিকিউ সলভ করব। কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা থেকে কিন্তু কলেজে প্রশ্ন চলে আসছে। তো প্রশ্ন দেখার দরকার নাই, প্রশ্ন দেখার আগে অ্যান্সার করা শুরু করে দিবা, এত গুরুত্বপূর্ণ টপিক এইটা। তো আমাদের থিওরি মোটামুটি শেষ, ছোটোখাটো যা বাকি আছে টুকটাক এমসিকিউ এর জন্য সেগুলা দেখে ফেলবো, কিন্তু আমরা কালকে টানা সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। স্কোয়ার দিই নাই, হাই হাই, দাঁড়ো, এই তো এই জায়গায় তাহলে ভেজাল করছি মনে হয়। কই স্কোয়ার দিই নাই, হাই হাই, এই যে স্কোয়ার দিই নাই, ঠিক করো। এই যে কই, 2 ইন্টু 2 ইন্টু, ওহো তাই তো বলি, এত বড় পার্থক্য হয়ে গেল। এই যে 0.0356 আসতেছে, এইটা করলে আসতেছে হলো এই যে 3.56। ও না, তাহলে তো ভুল বলছে। এইটার ভ্যালু আসতেছে হচ্ছে 3.56 ইন্টু 10⁻²। এত মিটার পার সেকেন্ড আসে না, তাহলে ধারণা সঠিক না তো। ওইটা ছিল 4, ধারণা তো সঠিক না। ঠিক আছে, তো দেখো তো ক্যালকুলেশন করে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো তাহলে আমরা আরও যে টাইপের সিকিউগুলো আছে ভাইয়া, এই সিকিউগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সিকিউ, এগুলো আমরা ইনশাল্লাহ সলভ করে ফেলবো কালকের ক্লাসে। তো আমাদের এই পার্টগুলো থেকে যত টাইপের সিকিউ আছে সব ইনশাল্লাহ ম্যারাথন স্টাইলে কালকে আমরা এক পাশ থেকে করতে থাকবো। তো কালকে ক্লাস মিস দিবা না, সূত্রগুলো রিভাইজ করে আসবা, সূত্রগুলো একবার দেখে আসবা। কয়েকটাই সূত্র দেখো, এই যে আমাদের গোলকের অনেক একটা বড় পানির ফোঁটা, সেটা যদি ছোট ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাপমাত্রার কেমন হ্রাস হবে, এইটা একটা টাইপ ছিল। আর তারপরে আমরা হচ্ছে ওই যে পৃষ্ঠটানের যে অঙ্কটা ছিল, যে কতটুকু হাইট উপরে উঠবে বা কতটুকু হাইট নিচে নামবে, এখান থেকে অঙ্ক আছে। এবং 3 নাম্বার পার্ট হচ্ছে এই যে সান্দ্রতাঙ্ক রিলেটেড যে পার্টগুলো আর কি। ঠিক আছে, তাইলে আমরা শেষ করি আজকে, দেখা হবে ইনশাল্লাহ তাহলে কালকে। আচ্ছা কালকে কি নিয়ে নিব? কালকে 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 শনিবার, কালকে তো ফাঁকা আছি। হ্যাঁ কালকে নিয়ে নিই। কালকে রাত 10টায় কি তোমাদের কোনো ক্লাস টাস আছে? কালকে রাত 10টায় কি কোনো ক্লাস আছে নাকি কালকে দুপুরে নিব? একটা এক্সট্রা ক্লাস নিয়ে রাখি,
তাইলে ধরো যে রোববারে ক্লাস করা নাও লাগতে পারে, কালকে যদি হয়ে যায় সবগুলা সিকিউ তাহলে আর রোববারে নাও আসা লাগতে পারে আমাদের। ঈদের অফ তো এটা আবার থিওরি তো শেষ হয়ে গেল, তবে একদিন সিকিউ সলভ করে তারপরে ছুটি দিতে যাচ্ছিলাম আর কি। ও হ্যাঁ, কালকে তো ম্যাথ ক্লাস আছে, তাহলে আর ম্যাথ ক্লাসের সাথে বাড়ি না খাওয়াই। কালকে তাহলে দুপুর 3টার দিকে কি পারবা না? দুপুর 3টা কালকে নিয়ে নেই, তারপরে যদি রোববার লাগে ক্লাস নেওয়ার, কিছু এমসিকিউ যদি লাগে সলভ করার, তাহলে আমরা এমসিকিউ সলভ করলাম। কালকে দুপুরে নিয়ে নেই, দুপুরে কেন নিব না কেন, দুপুরে দিব না, রেকর্ড দেখে নিও, পরে শেষ করে ফেলি। কারণ আমি চিন্তা করতেছি একটা ক্লাসে সিকিউ দেখাবো, একটা ক্লাসে এমসিকিউ দেখাবো, তো তাইলে সেক্ষেত্রে শনিবার আর রোববার হয়ে গেলে রোববারে শেষ হয়ে যায় আর কি, বুঝছো? একটা দিন হাতে রাখা ভালো, এটাই। ঠিক আছে, তাহলে কালকে নিয়ে নেই। তোমরা যারা পারবা না কালকে একটু কষ্ট করে এসে রাত্রেবেলা দেখে নিও। কালকে তাহলে ইনশাল্লাহ দুপুর 3টার দিকে, তাহলে কালকে আমরা করে ফেলি। আজকে কি লাইভে আসবো? আজকে আচ্ছা আসতেছি, ডিসকাশন গ্রুপে আসতেছি তাইলে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তাহলে কালকে আমরা হচ্ছে দুপুরবেলা নিয়ে ফেলি সিকিউ প্রবলেমগুলো, কালকে দুপুরবেলা শেষ করে ফেলি। বা তোমরা বলে একটু বিকালেও নেওয়া যায়, ধরো 4টা 4:30 এরকম টাইমেও দেওয়া যায়, রোববারের পরে আর টানতে চাচ্ছি না, তো শনিবার একটা সিকিউ আর রোববার একটা এমসিকিউ ক্লাস করলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসগুলো ভালো মতন করো, এগুলো ভালো মতন করলে বোর্ড পর্যন্ত ইনশাল্লাহ আর কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। আর তারপরে অ্যাডমিশনের জন্য এরপরে যে অ্যাডভান্স ক্লাসগুলো নিব ওইগুলো দেখবা, তুখর প্রবলেম আছে এই চ্যাপ্টারগুলো থেকে, ওগুলো সলভ করবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।